চার মূর্তির অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি কুণাল আচার্য, আর আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুণাল। যদি চার মূর্তির প্রথম পর্বটি শুনে না থাকেন তাহলে একবার শোনার অনুরোধ রইল। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্প পাঠে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাহলে বেশি দেরি না করে শুরু হচ্ছে চার মূর্তির অন্তিম পর্ব। নবম গল্প। কাঠবিড়ালির ল্যাজ নয় রে, ওটা কাহার দাড়ি। যখন জ্ঞান হলো তখন দেখি আমি ডাক বাংলোর খাটে লম্বা হয়ে আছি। ঝন্টু মাথার সামনে দাঁড়িয়ে আমায় হাওয়া করছে। ক্যাবলা পায়ের কাছে বসে মিটমিটে চোখে তাকিয়ে আছে, আর পাশে একখানা চেয়ার টেনে নিয়ে টেনিদা ঘুঘুর মতন বসে রয়েছে। ঝন্টুর হাতের পাখাটা খটাস করে আমার নাকে এসে লাগতেই আমি বললুম, উফ! চেয়ার ছেড়ে টেনিদা তরাক করে লাফিয়ে উঠল। যাক, তাহলে এখনো তুই মারা যাসনি। ক্যাবলা বললে, মারা যাবে কেন? থোড়া সে বেহুশ হয়ে গিয়েছিল। আমি তো বলেইছিলুম টেনিদা, ও নাকে একটুখানি লঙ্কা পোড়া ধোঁয়া দাও, এক্ষুনি চাঙ্গা হয়ে উঠবে। টেনিদা বললে, আর লঙ্কা পোড়া? যেমনভাবে দাঁত চরকুটে পড়েছিল, দেখে তো মনে হচ্ছিল পটলডাঙ্গা থেকে এখানে এসেই বুঝি শেষ পর্যন্ত পটল তুলল। মাঝখান থেকে ঝন্টু বিচ্ছিরি রকম আওয়াজ করে হেসে বললে, দাদাবাবু ডর খেয়েছিলেন? ক্যাবলা বললে, যা যা, তোকে আর ওস্তাদি করতে হবে না, এখন শীঘ্রই এক পেলা গরম দুধ নিয়ে আয় দেখি। ঝন্টু পাখা রেখে বেরিয়ে গেল। আমি তখনও চোখে ধোঁয়া ধোঁয়া দেখছি। ডান চোয়ালে অসম্ভব ব্যথা, এমন চর হাঁকড়েছে যে গোটা দুয়েক দাঁত বোধ হয় নড়িয়েই দিয়েছে একেবারে। চরের মতো চর একখানা। অঙ্কের মাস্টারে 82 শিক্ষার চাটি পর্যন্ত এর কাছে একেবারে সুগন্ধি 3 নম্বর পরিমল নস্যি। আমি পটলডাঙ্গা রোগা ডিগডিগে প্যালারাম। পালা জোরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। এমন একখানা ভৌতিক চপেটাঘাতের পরেও আমার আত্মারাম কেন খাঁচা ছাড়া হয়নি সেইটাই আমি বুঝতে পারছিলুম না। টেনিদা বললে, আচ্ছা পুঁটি মাছ, তুই হঠাৎ ডাক ছেড়ে অমন করে অজ্ঞান হয়ে গেলি কেন? এই অবস্থাতেও পুঁটি মাছ? এ শুনে আমার ভয়ানক রাগ হলো। চোয়ালের ব্যথা ট্যাথা সব ভুলে গেলুম। বেচার হয়ে বললুম, আমি পুঁটি মাছ? আচ্ছা বেশ, কিন্তু ওরকম একখানে বোম্বাই চর খেলে তুমি ভেটকি মাছ হয়ে যেতে, কিংবা ট্যাপা মাছ। ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, চাটি আবার তোকে কে মারলে? ভূত। টেনিদা বললে, ভূত? ভূতের আর খেয়ে দে কাজ নেই, খামোখা তোকে চাটি মারতে গেল, তাও সকালবেলায়। পাগল না পেট খারাপ? ক্যাবলা বললে, পেট খারাপ? এইদিকে ওই তো রোগা ডিগডিগে চেহারা, ওদিকে পৌঁছে অবধি সমানে মুরগি আর আন্ডা চালাচ্ছে। অত সইবে কেন? পেট গরম হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, ভূত টুত সব বোগাস। টেনিদাও সঙ্গে সঙ্গে সায় দিলে, ঠিক, আমিও ওই কথাই বলতে যাচ্ছিলুম। ডান চোয়ালটা চেপে ধরে আমি আবার বিছানার ওপর উঠে বসলুম। তোমরা বিশ্বাস করছো না? টেনিদা বললে, একদমই না, ভূতেরা চাটি মারবার লোক পেলে না। ক্যাবলা মাথা নাড়ল, বটেই তো, আমাদের লিডার টেনিদার এসে একখানা জুৎসহি গাল থাকতে তোর গালেই কিনা চাটি হাঁকড়াবে? ওতে লিডারের অপমান হয় তুই জানিস? শুনে টেনিদা কটমট করে ক্যাবলার দিকে তাকালো। ঠাট্টা করছিস? ক্যাবলা তিরিং করে হাত পাঁচেক দূরে সরে গেল। জিভ কেটে বললে, কি সর্বনাশ, তোমাকে ঠাট্টা? শেষে যে গাটটা খেয়ে আমার গালপাটটা উড়ে যাবে। আমি বলছিলুম কি, ভূতে এসে হ্যান্ডশেকই করুক আর বক্সিংই জুড়ে দিক, লেকিন ওটা দলপতির সঙ্গে হওয়াটাই দস্তুর। টেনিদার কথাটা ভালো লাগলো না। মুখটাকে হালুয়া মতো করে বললে, যা যা, বেশি ক্যাচর ম্যাচর করিস নি, কিন্তু তোকেও বলে দিচ্ছি পেলা, এবেলা থেকে তোর ডিম খাওয়া একেবারে বন্ধ। স্রেফ কাঁচকলা আর গাঁদালের ঝোল, আর রাত্রিরে সাবু বার্লি। আজকে মূর্ছ গিয়েছিলি, 2-4 দিন পর একেবারে যে মারা যাবি। আমি রেগে বললুম,
ধ্যাত তো তোমার সাবু বাল্লি নিকুচি করেছে, বলছি সত্যি ভূতে চাটি মেরেছে, কিছুতেই বিশ্বাস করবে না। ক্যাবলা বললে, বটে? টেনিদা বললে, ফাম আর চালিয়াতি করতে হবে না। আমার রাগ আরও বেড়ে গেল। চালিয়াতি করছি নাকি? তাহলে এখনও আমার ডানগালটা টনটন করবে কেন? টেনিদা বললে, অমন করে, খামোখাই তো লোকের দাঁত কনকন করে, মাথা বনবন করে, কান ভোঁ ভোঁ করতে থাকে, তাই বলে তাদের সকলকে ধরে কি ভূতে ঠেঙায় নাকি? আমি এবারে মনে ভীষণ ব্যথা পেলুম। এত কষ্টসৃষ্টে যদিও বা গালে একটা ভুতুরের চর খেয়েছি, কিন্তু এই হতভাগারা কিছুতে বিশ্বাস করছে না। ওরা নিজেরা খেতে পায়নি কি না, তাই বোধ হয় ওদের মনে হিংসে হচ্ছে। আমি উত্তেজিত হয়ে বললুম, কেন বিশ্বাস করছো না বলো তো? তোমরা তো গুটি গুটি সমানে এগিয়ে গেলে। এর মধ্যে গোটা কয়েক বইচি টইচি খেয়ে আমি দেখলুম ঝোপের মধ্যে একটা কাঠবিড়ালির ল্যাজ নড়ছে। যে সেটাকে খপ করে ধরেছি, অমনি কাঠবিড়ালি তোকে চর মেরেছে বলেই টেনিদা হা হা করে হাসতে লাগলো। আর ক্যাবলা নাক মুখ দিয়ে শেয়ালে ঝগড়ার মতো খিক খিক করে কেমন একটা আওয়াজ বেরোতে শুরু করলো। এই দারুণ অপমানে আমার পেটের মধ্যে পালা জ্বরের পিলেটা নাচতে লাগলো। আর সেই সঙ্গে হঠাৎ নিজের ডান হাতের দিকে আমার চোখ পড়ল। আমার মুঠোর মধ্যে একরাশ সাদা সাদা রোয়া, সেই ল্যাজটারই খানিক ছিঁড়ে এসেছে নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বললাম, এই দেখো, এখনো কি লেগে আছে আমার হাতে। ক্যাবলা এক লাফে এগিয়ে এলো সামনে। কই দেখি। টেনিদা থাবা দিয়ে রোয়াগুলো তুলে নিল আমার হাত থেকে। তারপর টেনিদা চেঁচিয়ে উঠল, এ যে। ক্যাবলা আরো জোরে চেঁচিয়ে বললে, দাড়ি। টেনিদা বললে, পাকা দাড়ি। ক্যাবলা বললে, তাতে আবার পাটকিলে রং, তামাক খাওয়া দাড়ি। টেনিদা বললে, ভূতের দাড়ি। ক্যাবলা বললে, তামাক খেকো ভূতের দাড়ি। ভূতের দাড়ি শুনে আর একবার আমার হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যাওয়ার জো হলো। কি সর্বনাশ করেছি কি! শেষে কি কাঠবেড়ালির ল্যাজ টানতে গিয়ে ভূতের দাড়ি ছিঁড়ে এনেছি? তাই অমন একখানা মোক্ষম চর বসিয়েছে আমার গালে। কিন্তু একখানা চরের উপর দিয়ে কি আমি পার পাবো? হয়তো কত যত্নের দাড়ি, কত রাত বিরেতে শ্যাওড়া গাছে বসে এই দাড়ি চুমড়ে চুমড়ে ভূতরা খামবাজ রাগিনী গাইতো। অবশ্য খামবাজ রাগিনী কাকে বলে আমার জানা নেই, তবে নাম শুনলেই মনে হয় ওসব রাগ রাগিনী ভূতের গলাতেই খোলতাই হয় ভালো। আমি সেই সাদা দাড়ি ছিঁড়ে নিয়েছি। এখন মাঝরাতে এসে আমার মাথার চুলগুলো উপরে নিয়ে না যায়। ক্যাবলার টেনিদা দাড়ি নিয়ে গবেষণা করুক, আমি হাত পাছায় আবার বিছানার উপর ধপাস করে শুয়ে পড়লুম। ক্যাবলা দাড়িগুলো বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করে বললে, কিন্তু টেনিদা, ভূতে কি তামাক খায়? কেন, খেতে দোষ কি? মানে কথা হলো, ক্যাবলা মাথা চুলকে বললে, লেকিন বাত এই হ্যাঁ, ভূতে তো শুনেছি আগুন টাগুন ছুঁতে পারে না, তাহলে তামাক খায় কি করে? তাছাড়া আমার মনে হচ্ছে এমনি পাকা, এমনি পাটকিলের রং মাখানো দাড়ি যেন আমার চেনা, যেন এই দাড়িটা আমি কোথাও দেখেছি। ক্যাবলা আরও কি বলতে যাচ্ছিল, হঠাৎ দুপাটি জুতো হাতে ধরে ঘরের মধ্যে ঝন্টু এসে ঢুকলো। টেনিদার মুখের সামনে জুতো জোড়া তুলে ধরে বললে, এ দেখুন দাদা বাবু। টেনিদা চেঁচিয়ে উঠে বললে, বেটাকার কোথাকার গারল রে, বলা হলো পেলার জন্য দুধ আনতে, তাই আমার মুখের সামনে জুতো জোড়া এনে হাজির করলি। আমি কি ওই দুটো চিববো নাকি বসে বসে? ঝন্টু বললে, রাম রাম, জুতো তো কুত্তা চিববে, আপনি কেন? আমি বলছিলাম হাবু বাবু কোথা গেল? জুতোটা বাহিরে পড়েছিল, হাবুল বাবুকে তো কোথাও দেখলাম না। ফের জুতোর মধ্যে একটা চিঠি দেখলাম, তাই নিয়ে এলাম। জুতোর মধ্যে চিঠি? আরে তাই তো বটে। আমি জ্ঞান হওয়ার পর তো সত্যি এ ঘরে হাবুল সেনকে দেখতে পাইনি। ক্যাবলা বললে, তাই তো, জুতোর ভেতরে চিঠির মতো একটা কি রয়েছে যে, ব্যাপার কি টেনিদা? হাবুলটাই বা গেল কোথায়? টেনিদা ভাঁজ করা কাগজটা টেনে বের করে বললে, দাঁড়ানা কাজ করা, আগে দেখি চিঠিটা। কিন্তু চিঠির ওপর চোখ বুলোতেই সেই দুটো তরাক করে একেবারে টেনিদার কপালে চড়ে গেল। বার তিনেক খাবি খেয়ে টেনিদা বললে, ক্যাবলা রে,
আমাদের 12টা বেজে গেল। 12টা বেজে গেল মানে? মানে হাবুল গন। কোথায় গন? কোথায় গন? আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম। চিঠিতে কি লেখা আছে টেনিদা? কি লেখা হতে? ভাঙা গলায় টেনিদা বললে, তবে শোন, পড়ি। চিঠিতে লেখা আছে, হাবুল সেনকে আমরা ভ্যানিশ করিলাম। যদি পত্র পাঠ চাটি বাটি তুলিয়া আজই কলকাতায় রওনা হও, তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে, নতুবা পরে তোমাদের 4 মূর্তিকেই আমরা ভ্যানিশ করিব এবং চিরতরেই তাহা করিব। আগে হইতেই সাবধান করিয়া দিলাম, পরে দোষ দিতে পারিবে না। ইতি ঘচাংফু দুর্ধর্ষ চৈনিক দস্যু। দশম গল্প, নস্যু কচাং কু। টেনিদা ধপাস করে মেঝের ওপর বসে পড়ল। ওর নাকের সামনে অনেকক্ষণ ধরে একটা পাহাড়ি মৌমাছি উড়ছিল। অত বড় নাকটা দেখে বোধহয় ভেবেছিল ওখানে একটা জুত সহিত চাক বাঁধা যায়। হঠাৎ টেনিদার নাক থেকে ঘরাত ঘর করে এমনি একটা আওয়াজ বেরোলো যে সেটা ঘাবড়ে গিয়ে হাত 3 দূরে ঠিকরে পড়ল। লিটারের অবস্থা তখন সঙ্গীন। করুণ গলায় বললে, ওরে বাবারে গেলুম শেষকালে কিনে চীনে দস্যুর পাল্লায়। এর চেয়ে যে ভূত অনেক ভালো ছিল। আমার হাত পাগুলো তখন আমার পিলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। বললুম, তার নাম আবার ঘচাং ফু, অর্থাৎ ঘচাং করে গলা কেটে দেয়, তারপরে ফু করে উড়িয়ে দেয়। ঝন্টু মিটমিট করে তাকাচ্ছিল। আমাদের অবস্থা দেখে আশ্চর্য হয়ে বললে, ব্যাপার কি বটে দাদা বাবু? ক্যাবলা বললে, ব্যাপার ব্যাপার সাংঘাতিক। হ্যাঁ রে ঝন্টু, এখানে ডাকাত ফাকাত আছে নাকি? ডাকাত? ঝন্টু বললে, ডাকাত ফির এখানে কেন মরতে আসবে? এ তল্লাটে ওসব নাই। না, নেই। মুখখানা কচুর ঘন্ট মতো করে টেনিদা খেকিয়ে উঠল। তবে ঘচাংফু কোত্থেকে এলো? তাও আবার যে সে নয়, একেবারে দুর্ধর্ষ চৈনিক দস্যু। ক্যাবলা কি পাখোয়ার ছেলে, কিছুতেই ঘাবড়ায় না। বললে, আহা, আরে এগুলো ধুত্তর, রেখে দাও তো সব। দেখবে শেষে হয়তো কিছুই নয়, সব ধাপ্পা। ঘচাংফু তার খেদে কাজ নেই এই হাজারিবাগে পাহাড়ে বাংলো এসে ভ্যারেন্ডা ভাজবে। আসলে ব্যাপার কি জানো? স্রেফ বাংলা ডিটেকটিভ উপন্যাস। বাংলা ডিটেকটিভ উপন্যাস? টেনিদা চোয়াল চুলকোতে চুলকোতে বললে, মানে? মানে মানে আবার কি? ওই এন্তার সব গোয়েন্দা গল্প, যেসব গল্পের পুকুরে সাবমেরিন ভাষায়, আর যাতে করে বাঙালি গোয়েন্দা দুনিয়ায় সব অসাধ্য সাধন করে, সেই সব বই পড়ে এদের মাথায় ওগুলো ঢুকেছে। আমার বড় মামা লালবাজারে চাকরি করে, তাকে জিজ্ঞাসা করেছিলুম এই গোয়েন্দারা কোথায় থাকে। বড় মামা রেগে গিয়ে যাচ্ছে তাই করে বললে, কি একটা কলকাতা থাকে। চুলোয় যাক গোয়েন্দা। টেনিদা বিরক্ত হয়ে বললে, তার সঙ্গে ঘচাংফুর সম্পর্কটাই বা কি? আছে আছে। ক্যাবলা সব জানতা মতো বললে, যারা এই চিঠি লিখেছে তারা গোয়েন্দা গল্প পড়ে, পড়ে পড়ে আমাদের উপরে একখানা চালিয়াতি খেলছে। কিন্তু এরকম জালিয়াতি করবার মানে কি? আমাদের এখান থেকে তাড়াতেই বা চায় কেন? আর হাবুল সেনকেই বা কোথায় নিয়ে গেল? ক্যাবলা বললে, সেইটাই তো রহস্য, সেটা ভেদ করতে হবে। কতগুলো পাজি লোক নিশ্চয়ই আছে, আর কাছাকাছি কোথাও আছে। কিন্তু এই চিঠিটা দিয়ে ওর একটা আমাদের মস্ত উপকার করেছে টেনিদা। উপকার? টেনিদা বললে, কিসের উপকার? একটা জিনিস তো পরিষ্কার বোঝা গেল, জিন টিন এখানে কিচ্ছু নেই, ওসব একদম ভোগ কাটটা।
কতগুলো ছেঁচড়া লোক কোথাও লুকিয়ে রয়েছে, এই বাড়িটাই তাদের দরকার। আমরা এসে পড়ায় তাদের অসুবিধে হয়েছে, তাই আমাদের তাড়াতে চাই। ক্যাবলা বুক টান করে বললে, কিন্তু আমরা পটলডাঙ্গার ছেলে হয়ে একদল ছিচকে লোকের ভয়ে পালাবো টেনিদা? ওদের টাকের ওপরে টেক্কা মেরে জানিয়ে দিয়ে যাব, ওরা যদি ঘচাং ফু হয় তাহলে আমরা হচ্ছি কচাঙ্কু। কচাঙ্কু? আমি বললুম, সে আবার কি? ক্যাবলা বললে, বাঘা চৈনিক দস্যু, দুর্ধর্ষের ওপর আরেক কাঠি উপর। আমি বেজার হয়ে বললুম, আমরা আবার চিনে হলুম কবে? দস্যুই বা হতে যাব কোন দুঃখে? ক্যাবলা বললে, ওরা যদি চৈনিক হয় আমাদেরও বা হতে দোষ কি? আমরা ঘোরতুর চৈনিক। ওরা যদি দস্যু হয় আমরা নস্যু। নস্যু? টেনিদা নাক বরাবর আবার সেই মৌমাছিটা ফিরে আসছিল, সেটাকে তাড়াতে তাড়াতে টেনিদা বললে, নস্যু আবার কাকে বলে? মানে দস্যুদের যারা নস্যির মতো নাক দিয়ে টেনে ফেলে তারাই নস্যু। টেনিদা উঠে দাঁড়িয়ে বললে, দেখ ক্যাবলা, সব জিনিস নিয়ে আর কি নয়। যদি সত্যি ওরা ডাকাত টাকাত হয়। ডাকাত হলে অনেক আগেই ওদের মুরদ বোঝা যেত। বসে বসে ঝোপের মধ্যে চিনে বাদাম খেত না, কিংবা কাগজ জড়িয়ে মরার মাথা ছুটতো না। ওরা এক নম্বরে কাওয়ার্ড। তাহলে হাবুল সেনকে নিয়ে গেল কি করে? নিশ্চয়ই কোনো কায়দা করেছে, কিন্তু সেই কায়দাটা সমঝে ফেলতে বহুত সময় লাগবে না, বুঝলে টেনিদা? কিন্তু টেনিদা। কি? আর দেরি নয়, রেডি? টেনিদা বললে, কিসের রেডি? ঘচাংফুদের কচাঙ্কু করতে হবে আজই, এক্ষুনি। টেনিদা তখনও সাহস পাচ্ছিল না, কুকড়ে গিয়ে বললে, সে কি করে হবে? হয়ে যাবে একরকম। এই বাংলোর কাছাকাছি ওদের কোনো গোপন আস্থানা আছে, হানা দিতে হবে সেখানে গিয়ে। ওরা যদি পিস্তল টিস্তল ছোড়ে? আমরা ইট ছুড়ব। ক্যাবলা ভেঙচি কেটে বললে, রেখে দাও পিস্তল। গোয়েন্দা গল্পে ওসব কথায় কথায় বেরিয়ে আসে, আসলে পিস্তল অত সস্তা নয়। হ্যাঁ, গোটা কয়েক লাঠি দরকার। এই ঝন্টু, লাঠি আছে রে? ঝন্টু চুপচাপ সব শুনছিল, কি বুঝছিল কে জানে। মাথা নেড়ে বললে, দুটো আছে, একটা বল্লমও আছে। তবে নিয়ে আয় চটপট। লাঠি বল্লমে কি হবে দাদাবাবু? ঝন্টু বিস্মিত জিজ্ঞাসা। শেয়াল মারা হবে। শিয়াল মারা? কেনে মাংস খাবে? অত খবরে তোর দরকার কি? ক্যাবলা রেগে বললে, যা বলছি তোকে তাই কর, শিগগিরই নিয়ে আয় ওগুলো, চটপট। ঝন্টু লাঠি বলল মানতে গেল। টেনিদা শুকনো গলায় বললে, কিন্তু ক্যাবলা, এ বোধহয় ভালো হচ্ছে না। যদি সত্যি বিপদ আপদ হয়। ক্যাবলা নাক কুচকে বললে, আহা তুমহারা ডর লাগ গেয়া। বেশ, তুমি তাহলে বাংলোয় বসে থাকো, আমি তো যাবই। এমনকি প্যালা জোরে ভোগায় প্যালাটাও আমার সঙ্গে যাবে, দেখবে তোমার চাইতেও ওর বেশি সাহস আছে। শুনে আমার বুক ফুলে উঠলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে পালা জোরের পিলেটাও নড়নড় করে উঠল। আমাকেও যেতে হবে। বেশ, তাই যাব। একবার ছাড়া তো দুবার মরবো না। আর আমি মারা গেলে, হ্যাঁ, মা কাঁদবে, পিসিমাও কাঁদবে, বোধহয় সেকেন্ডারি বোর্ডও কাঁদবে, কারণ বছর বছর স্কুল ফাইনালে ফি দেবে কে? আর বৈঠকখানার বাজারে দৈনিক আধপো পটল আর 4টে শিঙি মাছ কম বিক্রি হবে। এদের 6টাক বাসক পাতা বেঁচে যাবে রোজ। তা যাক, এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য সংসারে একটু আধটু ক্ষতি নয় হলোই বা। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল তবে যাই, কিন্তু প্যালার সেই দাড়িটা? বললুম, তামাক খেকো দাড়ি? ক্যাবলা বলে, ঠিক, মনেই ছিল না। ওই দাড়ি থেকেই আরও প্রমাণ হয় ওরা চৈনিক নয়। কলকাতায় তো এত চীনা মানুষ আছে, কারোর দাড়ি দেখেছ কখনো? তাই তো, দাড়িওয়ালা চীনা মানুষ না, আমরা কেউ তো দেখিনি, কখনোই না। এর মধ্যে ঝন্টু লাঠি আর বল্লম এনে ফেলেছে। বল্লমটা ঝন্টুই নিলে, একটা লাঠি নিলে ক্যাবলা, আর একটা টেনিদা। আমি আর কি নি, হাতের কাছে একটা চেলা কাঠ পড়েছিল, সেইটাই কুড়িয়ে নিলুম। যদি মরতেই হয় তবু তো এক ঘা বসাতে পারবো।
অতঃপর ঘচাংফু দস্যুর দলকে নেহাত নেবার জন্যে দস্যু কচাঙ্কুর দল আবার রওনা হলো বীরদর্পে। আবার সেই বুনো রাস্তা। আমরা ঝোপঝাপ ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে দেখছিলুম কোথাও সেই তামাক খেকো লুকিয়ে আছে কিনা। কিন্তু আবার আমি বিপদে পড়ে গেলুম। এবার বইচি নয়, কামরাঙ্গা। বাংলোর ঠিক পেছন দিয়ে আমরা চলেছি। আমি যথানিয়মে পিছিয়ে পড়েছি। আর ঠিক আমারই চোখে পড়েছে কামরাঙ্গার গাছটা। আহা, ফলে ফলে একেবারে আলো হয়ে রয়েছে। নোলার প্রায় শেরটাক জল এসে গেল। জ্বরে ভুগে ভুগে টক খাবার জন্যে প্রাণ ছটফট করে। ঘচাং ফুটু সব ভুলে গিয়ে গুটি গুটি গেলুম কামরাঙ্গা গাছের দিকে। কলকাতায় এসব কিছুই খেতে পাইনি। চোখের সামনে অমন খোলটায় কামরাঙ্গার বাহার দেখলে কার আর মাথা ঠিক থাকে। যেই গাছতলায় পা দিয়েছি সঙ্গে সঙ্গে একতাল গোবরে পা পড়ল। ইস, আর তখনই এক আছাড়। আরে বাবারে! কিন্তু এ কি, আছাড় খেয়ে আমি তো মাটিতে পড়লুম না। আমি যে মহাশূন্যের মধ্যে দিয়ে পাতালে চলেছি, কিন্তু পাতালেও নয়, আমি একেবারে সোজা কার মস্ত একটা ঘাড়ের উপর অবতীর্ণ হলুম। এই দাদা রে বলে সে আমাকে নিয়ে একেবারে থপাত, আর আমি আরেকবার অজ্ঞান। একাদশ গল্প গজেশ্বরের পাল্লায়। অজ্ঞান হয়ে থাকাটা মন্দ নয়, যতক্ষণ কাঠপিঁপড়েতে না কামড়ায়। আর যদি একসঙ্গে এক ঝাঁক পিঁপড়ে কামড়াতে শুরু করে তখন অজ্ঞান তো দূরের কথা, মরা মানুষ পর্যন্ত তিরিং করে লাফিয়ে ওঠে। আমিও লাফ মেরে উঠে বসলুম। ওরে ওরে, উফ! কেমন আবঝা আবঝা অন্ধকার। গোড়াতে কিছু ভালো বোঝা গেল না। চোখে ধোঁয়া ধোঁয়া ঠেকছিল। খামোখা বাঁকানের উপর কটাং করে আর একটা কাঠপিঁপড়ের কামড়। বাপরে বলে আমি কান থেকে পিঁপড়েটাকে টেনে নামালাম। আর ঠিক তৎক্ষণাৎ কটকটে ব্যাঙের মতন আওয়াজ করে কে যেন হেসে উঠল। তারপর ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয় তেমনি করে যেন বললে, কাঠপিঁপড়ের কামড় খেয়ে বাপরে বাপ বলছো? এরপর যখন ভীমরুলে কামড়াবে তখন যে মেসোমশাই মেসোমশাই বলে ডাক ছাড়তে হবে। তাকিয়ে দেখি ঠিক হাত দুয়েক দূরে একটা মুস্কো জোয়ান ভামবেড়ালের মতন থাবা পেতে বসে আছে। কথাটা বলে সে আবার কটকটে ব্যাঙের মতন শব্দ করে হাসলো। আমার তখন সব কিরকম গোলমেলে ঠেকছিল। বললুম, আমি কোথায়? আমি কোথায়? লোকটা একরাশ বিচ্ছিরি বড় বড় দাঁত বের করে আমায় ভেঙচে দিলে। তারপর ঝগড়াটে পেঁচার মতন খ্যাচ খেঁচিয়ে বললে, নেকা আর কি, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হঠাৎ ওপর থেকে দুরুম করে পাকা তলের মতো আমার পিঠের ওপর এসে নামলে, আর এখন সোনামুখ করে বলছো আমি কোথায়? ইয়ার কিরার জায়গা পাওনি? আমার সব মনে পড়ে গেল। সেই পাকা কামরাঙা, গুটি গুটি পায়ে সেদিকে এগোনো, গোবরে পা পিছলে পড়া। তারপরে আমি হাও মাও করে বললুম, তবে কি আমি দস্যু ঘচাংফুয়ের আড্ডায় এসে পড়েছি? ঘচাংফু? সে আবার কি? বলি লোকটা সামলে নিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বটে। বাবাজি অমনি একটা কি লিখেছিল বটে চিঠিতে। বাবাজি? কে বাবাজি? একটু পরেই টের পাবে। লোকটা দাঁত খিচিয়ে বললে, চালাকি পেয়েছ? এত করে চলে যেতে বললুম, ভূতের ভয় দেখানো হলো, সারা রাত মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে বসে মরার মাথা ফাতা ছুড়লুম। অট্ট হাসি হেসেছে, গলা ব্যথা হয়ে গেল, তবু তোমাদের গ্রাহ্যই হয় না। দাঁড়াও, এবার একটাকে ভোগা দিয়ে এনেছি, তুমিও এসে ফাঁদে পড়েছ। এবার তোমায় শিক কাবাব বানিয়ে খাবো। শিক কাবাব? ইচ্ছে হলে আলু কাবলিও বানাতে পারি, কিংবা ফাউল কাটলেট। চপও করা যায় বোধ হয়। কিন্তু লোকটা চিন্তিতভাবে একবার মাথা চুলকালো। কিন্তু তোমাদেরকে কি খাওয়া যাবে?
এই পর্যন্ত অনেক ছোকরা আমি দেখেছি, কিন্তু তোমাদের মতন অখাদ্য জীব কখনো দেখিনি। শুনে আমার কেমন ভরসা হলো। মরতেই তো বসেছি, তো একবার শেষ চেষ্টা করে দেখি। বললুম, সে কথা ভালো, আমাদের খেয়েও না, অন্তত আমাকে তো নয়, খেলেও হজম করতে পারবে না। কলেরা হতে পারে, গায়ে চুলকুনি হতে পারে, ডিপথিরিয়াও হতে পারে, এমনকি সর্দি গরমি হওয়াও আশ্চর্য নয়। লোকটা বললে, থামো থামো ছোকরা, বেশি বক বক করো না তো। আপাতত তোমায় নিয়ে যাবো ঠান্ডি গাড়োতে, তোমার দোস্ত হাবুল সেনের কাছে। সেইখানেই থাকো এখন। ইতিমধ্যে বাবাজি ফিরে আসুন, তারপর তোমার ওই বাকি দুটো দোস্তকেও পাকড়াও করি। তারপর ঠিক করা যাবে তোমাদের দিয়ে মোগলাই পরোটা বানাবো না ডিমের হালুয়া। আমি বললুম, দোহাই বাবা, আমাকে খেয়েও না, খেয়ে কিছু সুখ পাবে না, তা আমি বলে দিচ্ছি। আমি পালা জ্বরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, কিচ্ছু রসকস নেই। আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবু বলেন আমি জমের অরুচি, আমাকে খেয়ে বেঘরে মারা যাবে বাবা ঘচাংফু। লোকটা রেগে বললে, আরে রেখে দাও, তোমার ঘচাংপু নিকুচি করেছে। কেন বাপু, রাঁচির গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা আর মিহিদানা খাওয়ার সময় মনে ছিল না? তার যোগ সর্পের হাড়ি সাবার করার সময় বুঝি এ কথা খেয়াল ছিল না যে আমাদেরও দিন আসতে পারে? আর নেহাত মুড়ি স্টেশনে কলায় খোসায় পা পিছলে পড়ে গিয়েছিল, নইলে। আমি ততক্ষণে হা হয়ে গেছি। আমার চোখ দুটো ছানা ভরা নয়, একেবারে ছানার ডাল না। তাহলে তুমি চিনেছ এতক্ষণে? আমি গুরুদেবের অধম শিষ্য গজেশ্বর গাড়ুই। গজেশ্বর মিটমিট করে হেসে বললে, ভেবেছিলে মুড়ি স্টেশন পার হয়ে গাড়ি চলে গেল আর তোমরাও পার পেয়ে গেলে। আমরা যে তার পরের গাড়িতে চলে এসেছি সেটা তো আর টের পাওনি। এবার বুঝবে কত ধানে কত চাল হয়। ভয়ে আমার বুকের রক্ত জল হয়ে গেল। বেশ বুঝতে পারলুম পটলডাঙ্গা প্যালারাম এবার 12টা বেজে গেছে। এই গজেশ্বর বেটা এবার আমি নিঘাত স্বামী কাবাব বানিয়ে খাবে। নেহাত যখন মরবই তখন ভয় করে কি হবে, বরং গজেশ্বরের সঙ্গে একটু আলাপ করে দেখি। কিন্তু তোমরা এখানে কেন? ক্যাবলার মেসমশাই বাংলোতে তোমাদের কি দরকার? এমন করে পাহাড়ের গর্তের মধ্যে ঘাপটি মেরে বসেই আছোই বা কী জন্যে? আর যদি বসেই থাকো, গর্তের মধ্যে একতাল অত্যন্ত বাজে গোবর রেখে দিয়েছ কেন? গজেশ্বর বিরক্ত হয়ে বললে, গোবর কি আমরা রেখেছি নাকি? রেখেছে গরুতে। তোমাদের মতন গোবর গণেশ তো পা দিয়ে শুরু করে পিছলে পড়বে, সেই জন্যই বোধ হয়। সে তো হলো, কিন্তু আমাদের তাড়াতে চাও কেন? এই বাড়িতে তোমাদের কি দরকার? অত কথা দিয়ে তোমার কাজ কি হয় চিংড়ি মাছ? নাক টিপলে দুধ বেরোয়, ওসব খবরে তোমার কি হবে? বেজার মুখে গজেশ্বর একটা হাই তুলল। আমাকে চিংড়ি মাছ বেলায় আমার ভীষণ রাগ হলো। ডান কানের ওপর আর একটা কাঠপেঁপে পুটুস করে ইঞ্জেকশন দিচ্ছিল। ও করে সেটাকে টেনে ফেলে দিয়ে বললুম, আমাকে চপ কাটলেট করে খেতে চাও খাও, কিন্তু খবরদার বলছি চিংড়ি মাছ বলো না। কেন বলবো না? চিংড়ি কাটলেট বলবো। গজেশ্বর মিটিমিটি হাসলো। না, কখনো বলবে না। আমি আরও রেগে গিয়ে বললুম, তাছাড়া এখন আমার নাক টিপলে দুধ বেরোয় না। আমি দুবার স্কুল ফাইনাল দিয়েছি। স্কুল ফাইনাল দিয়েছে? গজেশ্বর ট্যাগ থেকে একটা বিড়ি বের করে ধরালো। আচ্ছা বলো তো, ক্যাটাক্লিজম মানে কি? ক্যাটাক্লিজম? আমি নাকটাক চুলকে বললুম, বেড়ালের বাচ্চা হবে বোধ হয়। বিড়ির ধোয়া ছেড়ে গজেশ্বর বললে, তোমার মুন্ডু। আচ্ছা বলো তো, সেনিগেম্বিয়ার রাজধানী কি? বললুম, নিশ্চয়ই হনলুলু নাকি মাদাগাস্কার। ভূগোলকে একেবারে গোলগপ্পার মতো খেয়ে নিয়েছো দেখছি। গজেশ্বর নাক বেঁকিয়ে বললে, আচ্ছা বলো দেখি, জাড্ডা প্রহর মানে কি? অনিকেত কাকে বলে? কি বলে? অনিমেষ? অনিমেষ আমার মামাতো ভাই। হয়েছে, আর বিদ্যে বলিয়ে কাজ নেই। গজেশ্বর আবার ঝগড়াটে পেঁচার মতো খ্যাচ খেঁচিয়ে বললে, স্কুল ফাইনাল কেন, তুমি ছাত্রবৃত্তিও ফেল করবে না। সত্যিই দেখছি তুমি একদম অখাদ্য। বোধহয় সুক্ত করে একটু আধটু খাওয়া যেতে পারে। চলো এখন উঠে পড়ো। কোথায় যেতে হবে? বললুম তো, ঠান্ডি কারোতে। সেখানে ফ্রেন্ড তোমার হাবুল সেন রয়েছে,
তার সঙ্গেও মোলাকাত হবে। ওদিকে আবার গুরুদেব গেছেন দলবল নিয়ে একটুখানি বিষয় করবে, তিনিও ফিরে আসুন, তারপর দেখা যাক। ইতিমধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছিল। বিপদে পড়ে পটলডাঙ্গার প্যালারামের মগজও একটু আধটু সাফ হয়ে এসেছে। কোথায় এসে পড়েছি সেটাও একটু ভালো করে জানা দরকার। যতটা বোঝা গেল, হাত 7-8 নিচে পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছি। যদি গজেশ্বরের পিঠের ওপর সোজা ধপাস করে না পড়ুম, তাহলে হাত পা নিঘাত ভেঙে থেতলে যেত। যেখানে বসে আছি সেটা একটা সুড়ঙ্গের মতনই সামনের দিকে চলে গেছে। কোথায় গেছে, কতটা গেছে বোঝা গেল না, তবে ওরই কোথাও ঠান্ডি গারদ আছে। সেইখানে আপাতত বন্দি রয়েছে হাবুল সেন। হাবুলের ব্যবস্থা পরে হবে, কিন্তু আমি কি এখান থেকে পালাতে পারি নে? কোনো মতেই না। মাথার ওপর গোলকুর মতো গর্তটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমি ভেতরে পড়েছি। লক্ষ্য করে আরও দেখলুম গর্তের পাশ দিয়ে পাথরে পাথরে বেশ খাঁজ কাটা মতো আছে। একটু চেষ্টা করলেই ঠকাত করে ওপরে। এসব ভাবতে ভাবতে বোধহয় মিনিট 2 সময় লেগেছিল। এর মধ্যে বিড়িটা শেষ করে গজেশ্বর মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। ও বলি, মতলবটা কি হে? পালাবে? সেগুলো বালি চাঁদ, স্যার বালি। বাঘের হাত থেকে ছাড়ান পেতে পারো, কিন্তু গজেশ্বর গাড়ুয়ের হাত থেকে তোমার আর নিস্তার নেই। তারপর তুমি আবার আমার গুরুদেবের দাড়ি ছেড়ে দিয়েছ, তোমার কপালে যে কি আছে। একটা যাচ্ছে তাই মুখ করে গজেশ্বর উঠে দাঁড়ালো। তাহলে সে তামাক খেকো ভুতুরে দাড়িটা স্বামী ঘুটঘুটানন্দের? স্বামীজি তবে ঝোপের মধ্যে বসে আড়ি পাচ্ছিলেন, আর আমি কাঠবিড়ালি ল্যাজ মনে করে সে স্বর্গীয় দাড়ি। আমি কাতর হয়ে বললুম, আমি কিন্তু ইচ্ছে করে দাড়ি ছিঁড়িনি, আমি ভেবেছিলুম। থাক থাক, তুমি কি ভেবেছ তা আমার জেনে দরকার নেই। গালের ব্যথায় গুরুদেব 2 ঘন্টা ছটপট করেছেন, তিনি ফিরে এলে যাক সে কথা। এখন ওঠো, চলো। গজেশ্বরের হাতি সুরের মতন প্রকাণ্ড একটা হাত বাড়িয়ে আমায় পাকড়াও করতে যাচ্ছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে বাপরে, গেলুম রে! ততক্ষণে আমিও দেখেছি কালো কটকটে একটা কাঁকড়া বিছে গজেশ্বরের পায়ের কাছে এখনো কিন্তু দাঁড় উঁচু করে জমদূতের মতন খাড়া হয়ে আছে। গেলুম রে, গেলুম! আরে বাপরে, চলে গেল, চলে গেল! আর বাপরে কি কামড় রে! বলতে বলতে সে ষাঁড়ের মতন জোয়ানটা মেঝের উপর কুমড়োর মতন গড়াতে লাগলো। আরে গেছি, একদম মেরে ফেলেছিল। আর আমি এমন সুযোগ আর কি পাবো? তখনই লাফিয়ে উঠে পাহাড়ের খাঁজে পা লাগালুম। এইবার এসপার কি ওসপার। দ্বাদশ গল্প, শেঠ ঢুন্ডুরাম। ওঠ জোয়ান হেইয়ো! পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে দিয়ে যখন গর্তের মুখে উঠে পড়লুম, তখন আমার পালাজোরের পিলেটা পেটের মধ্যে কচ্ছপের মতো লাফাচ্ছে। অবশ্য কচ্ছপকে আমি কখনো লাফাতে দেখিনি, সুরসুর করে সুর বের করতে দেখেছি কেবল। কিন্তু কচ্ছপ যদি কখনো লাফায়, আনন্দে হাত পা তুলে নাচতে থাকে, তাহলে যেমন হয় আমার পিলেটা তেমন করে নাচতে লাগলো একেবারে পুরো 5 মিনিট। পিলের নাচটা থামলে কামরাঙা গাছটার ডাল ধরে আমি চারিদিকে তাকিয়ে দেখলুম, কোথাও কেউ নেই। ক্যাবলা টেনিদা কোথায় গেছে কে জানে। ওধারে একটা আমড়া গাছে বসে একটা বানর আমাকে ভেঙচি কাটছিল। আমিও দাঁত বের করে সেটাকে খুব খারাপ করে ভেঙচে দিলাম। বানরটা রেগে গিয়ে বললে, বোধহয় বললে, তুমি একটা বিচ্ছু। তারপর টুক করে পাতার আড়ালে কোথায় হাওয়া হয়ে গেল। পায়ের তলায় গর্তটার ভেতর থেকে গজেশ্বর গাড়ুয়ের গোঙানি শোনা যাচ্ছে। আমার বেশ লাগছিল। আমাকে বলে কিনা কাটলেট করে খাবে, যাচ্ছে তাই সব ইংরেজি শব্দের মানে করতে বলে, আর জানতে চায় হনলুলুর রাজধানীর নাম কি। বেশ হয়েছে। পাহাড়ি কাঁকড়ার বিষের কামড়। পুরো 3টে দিন সমানে গান গাইতে হবে গজেশ্বরকে। এইবার আমার চোখ পড়ল সেই কালান্তক গোবরটার দিকে। এখনও তার ভেতর দিয়ে পিছলানোর দাগ। ওই পাষণ্ড গোবরটাই তো আমি পাতালে নিয়ে গিয়েছিল। ভারী রাগ হলো।
গোবরকে একটু শিক্ষা দেওয়ার জন্যে ওটাকে আমি সজোরে পদাঘাত করলুম। কি হলো কি হলো, বাড়ি ছেঁচড়া গোবর তো একেবারে নাকে মুখে ছিটকে এলো যে, ধুত। কিন্তু এখানে আর থাকা বুদ্ধিমানের কাজ নয়। গজেশ্বরকে বিশ্বাস নেই, হঠাৎ যদি উঠে পড়ে গর্তের ভেতর থেকে। সরে পড়া যাক এখান থেকে, পত্রপাঠ। কিন্তু যাই কোন দিকে? ঝন্টি পাহাড়ির বাংলোর ঠিক পেছন দিকে এসে পড়েছি সেটা বুঝতে পারছি, কিন্তু যাই কোন ধার দিয়ে? কিভাবে যে এসেছিলুম ওই মোক্ষম আছাড়টা খাওয়ার পর মাথার ভেতরে সে সমস্ত হালুয়ার মতো তালগোল পাকিয়ে গেছে। ডাইনে যাব না বাঁয়ে? আমার আবার একটা বদ দোষ আছে, পটলডাঙ্গার বাইরে এলেই আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই চিনতে পারি নে। একবার দেওঘরে গিয়ে আমার পিস্তত ভাই ফুচুদাকে বলেছিলুম, দেখো ফুচুদা, কি আশ্চর্য ব্যাপার, উত্তর দিক থেকে কেমন চমৎকার সূর্য উঠছে। শুনে ফুচুদা কটাং করে আমার লম্বা কানে একটা মোচড় দিয়ে বলেছিল, স্ট্রেট এখান থেকে রাঁচি চলে যা, পালা এখান থেকে, মানে রাঁচির পাগলা করে দে। কোন দিকে যাব ভাবতে ভাবতেই আমার চোখ একেবারে ছানা পড়া, কিংবা একেবারে চমচম। ওদিকে জঙ্গলের ভেতর দিয়ে গুটিসুটি মেরে ও কারা আসছে। কাঠবেড়ালির ল্যাজের মতো ওকা দাড়ি উঠছে হাওয়াতে। স্বামী ঘুটঘুটানন্দ নির্ঘাত, তার পেছনে পেছনে আরও দুটো ষণ্ডা জোয়ান, তাদের হাতে দুটো মুখ বাঁধা সন্দেহজনক হাঁড়ি। নির্ঘাত যোগসর্পের হাঁড়ি, মানে দই আর রসগোল্লা ওইসব থাকা সম্ভব। একা একা নিশ্চয়ই খাবে না, খুব সম্ভব হাবুল সেনকেও ভাগ দেবে। আমি পটলডাঙ্গার প্যালারাম, রসগোল্লার ব্যাপারে একটুখানি দুর্বলতা আমার আছে, কিন্তু সেই লোভে আবার আমি গজেশ্বর গাড়ুয়ের পাল্লায় পড়তে চাই না, কিছুতেই না। বেঁচে কেটে পড়ি এখান থেকে। শুট করে আমি বাঁ পাশে ঝোপে ঢুকে পড়লুম। দৌড়ানো যাবে না, পায়ের আওয়াজ শুনতে পাবে ওরা। ঝোপের মধ্যে আমি সুরসুরিয়ে চলছিলুম, চলছি তো চলেইছি, কোন দিকে চলেছি জানি না। ঝোপ ঝাড় পেরিয়ে নালা ফালা টপকে একটা শেয়ালের ঘাড়ের উপর উল্টে পড়তে পড়তে সামলে নিয়ে চলেছি আর চলেইছি। আবার যদি দস্যু ঘচাং ফুর পাল্লায় পড়ি তাহলেই গেছি। গজেশ্বর যেরকম চটে রয়েছে, আমাকে আবার পেলে আর দেখতে হবে না, সোজা শুক্তোই বানিয়ে ফেলবে। প্রায় ঘণ্টাখানেক এলোপাথারি হাঁটবার পর দেখি সামনে একটা ছোট্ট নদী। ঝুরঝুরে মিহির বালির ভেতর দিয়ে তীর তীর করে তার নীলচে জল বয়ে চলেছে। চারিদিকে ছোট বড় পাথর। আমার পা প্রায় ভেঙে আসবার জো, তেষ্টায় গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাথরের ওপর বসে একটুখানি জিরিয়ে নিলুম। আকাশটা মেঘলা, বেশ ছায়া ছায়া জায়গাটা, শরীর যেন জুড়িয়ে গেল। চারিদিকে পলাশের বন, নদীর ওপারে আবার দুটো নীলকণ্ঠ পাখি। একটুখানি জলও খেলুম নদী থেকে, যেমন ঠান্ডা তেমনি মিষ্টি জল। খেয়ে একেবারে মেজাজ শরীফ হয়ে গেল। দস্যু ঘচা ফু, গজেশ্বর, টেনিদা, ক্যাবলা, হাবুল সব ভুলে গেলুম। মনে এত ফুর্তি এলো যে আমার, রামা হো বলে গান গাইতে ইচ্ছে করলো। কেবল চারারা বলেই টান ধরেছি, হঠাৎ পেছনে ধুত্তর, একেবারে রসভঙ্গ। তার চাইতে বড় কথা, এখানে মোটর এলো কোত্থেকে এই ঝন্টি পাহাড়ির জঙ্গলে? তাকিয়ে দেখলুম নদীর ধার দিয়ে একটা রাস্তা আছে বটে, আর একটু দূরেই সেই রাস্তার ওপর পলাশে বনের ছায়ায় একখানা নীল রঙের মোটর দাঁড়িয়ে। সর্বনাশ, এরাও ঘচাফু দলের লোক নয় তো? ডিটেকটিভ গল্পে এইরকম তো পড়া যায়। নিবিড় জঙ্গল, একখানা রহস্যজনক মোটর, তিনটে কালো মুখোশ পরা লোক, তাদের হাতে পিস্তল, আর ডিটেকটিভ হিমাদ্রি রায়ের চোখ একেবারে মনুমেন্টের চূড়ায়। ভাবতেই পালাজনের পিলেটা ধপাস করে লাফিয়ে উঠল। ফের কচ্ছপ নৃত্য শুরু করে আর কি। উঠে একটা রামদৌড় লাগাবো ভাবছি, এমন সময় আবার ভোঁ ভোঁ মোটর হর্ন বাজলো। তারপরেই গাড়ি থেকে যে নেমে এলো তাকে দেখে আমি থমকে গেলুম। না, দস্যু দলে এমন লোক থাকতেই পারে না। কোনো গোয়েন্দা কাহিনী তো তা দেখিনি। প্রকাণ্ড থলথলে ভুঁড়ি, দেখলে মনে হয় ক্রেনে করে তুলতে গেলে ক্রেন ছিঁড়ে পড়বে।
গায়ের সিল্কের পাঞ্জাবিটা তৈরি করতে বোধহয় 1 থান কাপড় খরচ হয়েছে। প্রকাণ্ড একটা বেলুনের মতো মুখ, নাকটাকগুলো প্রায় ভেতরে ঢুকে বসে আছে। মাথায় একটা বিরাট হলদে রঙের পাগড়ি, গলা টলার বালাই নেই, পেটের ভেতর থেকে মাথাটা প্রায় ঠেলে বেরিয়ে এসেছে মনে হয়। ঠিক থুতনির তলাতেই 1 ছড়া সোনার হাড় চিকচিক করছে। 2 হাতে 10 আঙুলে 10টি আংটি, একখানা মক্ষম সেটজি। না, এ কখনো দস্যু ঘচাংফুয়ের লোক নয়, বরং ঘচাংফুদের নজর সচরাচর যাদের ওপর পড়ে এ সেই দলের। কিন্তু এরকম একটি নিটোল শেঠজি খামোখায় জঙ্গলের এসে ঢুকছে কেন? শেঠজি ডাকলেন, খোকা, এ খোকা। আমাকেই ডাকছেন মনে হলো, কারণ আমি ছাড়া কাছাকাছি আর কোনো খোকাকে আমি দেখতে পেলুম না। 7-5 ভেবে আমি গুটি গুটি এগুলুম তার দিকে। নমস্তে সেঠজি। নমস্তে খোকা। শেঠজি হাসলেন বলে মনে হলো। বেলুনের ভেতর থেকে গোটা কয়েক দাঁত আর 2 মিটমিটে চোখের ঝলক দেখতে পেলুম এবার। শেঠজি বললেন, তুমি কার লড়কা আছেন? এখানে কি করতে আছেন? একবার ভাবলুম সত্যি কথাটাই বলি, তারপরে মনে হলো কার পেটে যে কি মতলব আছে কিছুই বলা যায় না। এই ঝন্টিপাড়ি জায়গাটা মোটেই সুবিধের নয়। শেঠজির অত বড় ভুঁড়ির আড়ালেও রহস্যের কোনো খাসমহল লুকিয়ে আছে কিনা কে বলবে। তাই বউ করে বলে দিলুম, আমি হাজারিবাগে স্কুলে পড়িতেছেন, এখানে পিকনিক করতে এসেছেন? ওহো, পিকনিক করতে এসেছেন? শেঠজির চোখ দুটো বেলুনের ভেতর থেকে আবার মিটমিট করে উঠল। এত দূরে? তো দলের ওর সব লড়কা কোথা আছেন? আছেন ওদিকে কোথাও। আঙুল দিয়ে আন্দাজে যে কোনো একটা দিক দেখিয়ে দিলুম। তারপর পাল্টা জিজ্ঞাসা করলুম, আপনি কে আছেন এই জঙ্গলে? আপনি বা কি করতে এসেছেন? আমি? শেঠজি বললেন, আমি শেঠ ঢুন্ডুরাম আছি। কলকাতায় আমার দোকান আছে, রাঁচি মে ভি আছে। এখানে আমি এসেছেন জঙ্গল ইজারা লিবার জন্যে। ও, জঙ্গল ইজারা লিবার জন্যে? আমার হঠাৎ কেমন রসিকতা করতে ইচ্ছে হলো। কিন্তু জঙ্গলে বেশি ঘোরাফেরা করবেন না শেঠজি, এখানে আবার ভাল্লুকের উৎপাত আছে। ভাল্লুক? শেঠ ঢুন্ডুরামের ভুঁড়িটা হঠাৎ লাফিয়ে উঠল। ভাল্লুক মানুষকে কামড়াচ্ছেন? খুব কামড়াচ্ছেন, পেলেই কামড়াচ্ছেন। আমি শেঠজিকে ভরসা দিয়ে বললুম, ভুঁড়ি দেখলে আরো জোরে কামড়াচ্ছেন, মানে ভাল্লুকেরা ভুঁড়ি কামড়াতে ভালোবাসেন। আপনি নিশ্চিত থাকুন। রাম 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 রাম। শেঠজি হঠাৎ লাফিয়ে উঠলেন। অত বড় শরীর নিয়ে কেউ যে এমন জোরে লাফাতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস হতো না। তারপর মন 4 ওজনের সিল্কের সেই প্রকাণ্ড বস্তাটা এক দৌড়ে গিয়ে মোটরে উঠল। উঠেই চেঁচিয়ে উঠল, ছগনলাল, আরে মোটরিয়া তো হকাও জলদি। ভোঁ ভোঁ। চোখের পলক ফেলতে না ফেলতেই ঢুন্ডুরামের নীল মোটর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর পুরো 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পরমানন্দে হাসতে লাগলুম। বেড়ে রসিকতা হয়েছে একটা। কিন্তু বেশিক্ষণ আমার মুখে হাসি রইল না। হঠাৎ ঠিক আমার পেছনের জঙ্গলের মধ্যে থেকে হালু, ভাল্লুক নয়, ভাল্লুকের বড়দা অর্থাৎ বাঘ। রসিকতার ফল এমন যে হাতে হাতে ফলে আগে জানতাম না। বাপরে গেছি বলে আমি এক পেল্লায় লাফ, শেঠজির চাইতেও জোরে, আর লাফ দিয়ে ঝপাং করে একেবারে নদীর কনকনে ঠান্ডা জলের মধ্যে। পেছন থেকে সঙ্গে সঙ্গে আবার জোর আওয়াজ। ত্রয়োদশ গল্প, বাঘা কাণ্ড। বাপস, কি ঠান্ডা জল! হাড়ে পর্যন্ত কাঁপুনি লেগে গেল। আর স্রোতও তেমনি। পড়েছি হাঁটু জলে, কিন্তু দেখতে দেখতে প্রায় 30 হাত দূরে টেনে নিয়ে গেল। কিন্তু জল সই, না হলে যে বাঘ সই। মানে বাঘের জলযোগ হতে হবে এক্ষুনি। আকুপাকু করে নদীর পার হতে গিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেলুম।
খানিকটা জল ঢুকলো নাকে মুখের মধ্যে, আর তখনই মনে হলো বাঘটা বুঝি এক্ষুনি পেছন থেকে আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। আর সেই মুহূর্তেই পেছন থেকে বাঘের গর্জন নয়, অট্ট হাসি শোনা গেল। বাঘ হাসছে? বাঘ কি কখনো হাসতে পারে? চিড়িয়াখানায় আমি অনেক বাঘ দেখেছি, তারা হাম হাম করে খায়, হুম হুম করে ডাকে, নয়তো ফোঁস ফোঁস করে ঘুমোয়। আমি অনেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছি বাঘের কখনো নাক ডাকে কিনা, আর যদি ডাকেই সেটা কেমন শোনায়। একদিন বাঘের হাঁচি শোনবার জন্য এক ডিব্বে নস্যি বাঘের নাকে ছুঁড়ে দেবো ভেবেছিলুম, কিন্তু আমার পিস্তত ভাই ফুচুদা ডিবেটা কেড়ে নিয়ে আমার চাঁদিতে ওপর কটাং করে একটা গাঁটটা মারল। কিন্তু বাঘের হাসি যে কোনোদিন শুনতে পাওয়া যাবে সে কথা স্বপ্নেও ভাবিনি। পেছন ফিরিয়ে তাকিয়ে দেখবো ভাবছি, সঙ্গে সঙ্গে আর একটা নুড়িতে হোঁচট খেয়ে জলের মধ্যে মুখ থুবড়ে পড়লুম। আবার সেই অট্ট হাসি। আর কে যেন বললে, উঠে আয় পেলা, খুব হয়েছে, এরপরে নিঘাত ডবল নিউমোনিয়া হয়ে মারা যাবি। এ তো বাঘের গলা নয়, আর কে? নিঘাত ক্যাবলা। পাশে টেনিদাও দাঁড়িয়ে, দুজনে মিলে দন্ত বিকাশ করে পরমানন্দে হাসছে, যেন পাশাপাশি একজনে শাঁকালুর দোকান খুলে বসেছে। টেনিদা তার লম্বা নাকটাকে কুচকে বললে, পেছন থেকে একটা বাঘের ডাক ডাকলুম আর তাতেই এমন লাফিয়ে জলে পড়ে গেলি। ছো ছো, তুই একটা কাপুরুষ। ও, দুজনে মিলে বাঘের আওয়াজ করে আমার সঙ্গে বিটকেল রসিকতা হচ্ছিল। কি ছোট লোক দেখছো, মিছিমিছি ভিজিয়ে আমার ভূত বের করে দিলে, কাঁপুনি ধরিয়ে দিলে সারা গায়ে। রেগে আগুন হয়ে আমি নদী থেকে উঠে এলুম, বললুম, খামোখা এরকম ইয়ার্কির মানে কি? ক্যাবলা বললে, তোরই বা এসব ইয়ার্কির মানে কি? দিব্যি আমাদের পেছনে শামুকের মতন গুড়ি মেরে আসছিলি, তারপরে একবারে নো পাত্তা, যেন হাওয়ায় মিলিয়ে গেলি। ওদিকে আমরা সারাদিন খুঁজে খুঁজে হয়রান, শেষে দেখি এখানে বসে মনের আনন্দে পাগলের মতন হাসা হচ্ছে, তাই তোর খরচায় আমরাও একটু হেসে নিলুম। আমি বললুম, ইচ্ছে করে আমি হাওয়া হয়ে গেছিলুম নাকি? আমি তো পড়ে গিয়েছিলুম দস্যু ঘচাংপুর গর্তে। দস্যু ঘচাংপুর গর্তে? সে আবার কি? ওরা দুজনেই হাঁ করে চেয়ে রইল। কিংবা ঘুটঘুটানন্দের গর্তেও বলতে পারো। স্বামী ঘুটঘুটানন্দ? ক্যাবলা বাড়তি নেক খাবি খেলো। টেনিদা তেমনি হাঁ করে রইল, ঠিক একটা দ্বার কাকের মতো। সেই সঙ্গে আছে গজেশ্বর গাড়ুই, সেই হাতির মতো লোকটা। আর আছে সে ঢুন্ডুরামের নীল মোটর গাড়ি। হ্যাঁ, ওরা একদম বোকা হয়ে গেছে দেখে আমার ভারী মজা লাগছিল। ভাবলুম চ্যার করে গানটা আবার আরম্ভ করে দিই, কিন্তু পেটের মধ্যে থেকে গুড়গুড়িয়ে ঠান্ডা উঠেছে। এখন গাইতে গেলে গলা দিয়ে কেবল গিটকিরি বেরোবে। বললুম, বাংলোয় আগে ফিরে চলো, তারপর সব বলছি। সব শুনে ওরা তো বিশ্বাসই করতে চায় না। স্বামী ঘুটঘুটানন্দই হচ্ছে ঘচাংফু, সঙ্গে সেই গজেশ্বর গাড়ুই, তারা আবার পাহাড়ের গর্তের মধ্যে থাকে। যা যা বাজে গল্প করবার আর জায়গা পাসনি। টেনিদা বললে, নিশ্চয় জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পেলার পালা জ্বর এসেছিল, আর জ্বরের ঘরেই এই সমস্ত উষ্টুম ধুষ্টুম খেয়াল দেখেছিল। আমি বললুম, বেশ খেয়ালই সই, কাঁকড়া বিছের কামড়ের জেটটা মিটে যাক না আগে, তারপরে আসবে ওই গজেশ্বর গাড়ুই। তুমি আমাদের লিডার, তোমাকে ধরে ফাউল কাটলেট বানাবে। ক্যাবলা বললে, ফাউল মানে হলো মুরগি। টেনিদা মুরগি নয়, কারণ টেনিদার পাখা নেই। তবে পাঠা বলা যায় কি না জানি না, মুশকিল হলো পাঁঠার আবার 4টে পা। আচ্ছা টেনিদা, তোমার হাত দুটোকে কি পা বলা যেতে পারে? টেনিদা ক্যাবলাকে চাটি মারতে গেল, চাটিটা ক্যাবলার মাথায় লাগলো না, লাগলো চেয়ারের পিঠে। ও বাপরে গেছি বলে টেনিদা নাচতে লাগলো খানিকক্ষণ। নাচ টাচ থামলে বললে, তোদের মতো গোটাকে গাড়লকে সঙ্গে আনাই ভুল হয়েছে। ওদিকে হতচ্ছাড়া হাবলাটা যে কোথায় বসে আছে তার পাত্তা নেই। আমি একা কদ্দূর আর সামলাবো? আহা কত সামলাচ্ছ, ক্যাবলা বললে।
तुम कैसा लीडर मालूम हो गया। তোমাকে যে কে সামলায় তার ঠিক নেই। টেনিদা আবার চাটি তুলছিল। চেয়ার থেকে চট করে সটকে গেল ক্যাবলা। আমি রেগে বললুম, তোমরা এই করো বসে বসে, ওদিকে গজেশ্ব ততক্ষণে হাবলাকে চপ করে ফেলুক। ক্যাবলা বললে, মাটন চপ? হাবলাটা এক নম্বরে ভেড়া। কিন্তু আপাতত ওঠো টেনিদা, প্যালা সত্যি বলছে কিনা একবার যাচাই করে দেখা যাক। চল প্যালা, কোথায় তোর ঘুটঘুটানন্দের গর্ত একবার দেখা। ওঠো টেনিদা, কুইক। টেনিদা নাক চুলকে বললে, দাঁড়া একবার ভেবে দেখ। ক্যাবলা বললে, ভাববার আর কি আছে, রেডি, কুইক, মার্চ, 1 2 3। টেনিদা কুইনিন জীবনের মতো মুখ করে বললে, মানে আমি ভাবছিলুম ঠিক এভাবে পাহাড়ের গুহায় ঢোকাটা কি ঠিক হবে? আমাদের তো এক দু গাছা লাঠি ছাড়ার কিছুই নেই। ওদের সঙ্গে হয়তো পিস্তল বন্দুক আছে, তাছাড়া ওদের দলে হয়তো অনেকগুলো গুন্ডা। আমরা মোটে 3 জন, ঝন্টুটাও বাজার করতে গেছে। ক্যাবলা বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কি আর হবে টেনিদা, বড়জন মেরে ফেলবে এই তো, কিন্তু কা পুরুষের মতন বেঁচে থাকার চাইতে বীরের মতো মরে যাওয়া অনেক ভালো। নিজের বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে কতগুলো গুন্ডার ভয়ে আমরা পালিয়ে যাবো টেনিদা, পটলডাঙ্গার ছেলে হয়ে। বললে বিশ্বাস করবে না, ক্যাবলা জল জলে চোখের দিকে তাকিয়ে আমারও কেমন তেজ এসে গেল। ঠিক কথা, করেঙ্গে ইয়া মরেঙ্গে। পালাজারে ভুগে ভুগে এমনভাবে নেংটি ইঁদুরের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। ছ্যা ছ্যা, আরে একবার বই তো 2 বার মরবো না। তাকিয়ে দেখি আমাদের সর্দার টেনিদাও খাড়া হয়ে দাঁড়িয়েছে। সে ভীতু মানুষটা নয়, গড়ের মাঠে গোড়া পিটিয়ে যে চ্যাম্পিয়ন, সেই লোক। বাঘের মতো গলায় বললে, ঠিক বলেছিস ক্যাবলা, তুই আজকে আমার আক্কেল দাঁত গজিয়ে দিয়েছিস। একটা নয়, 1 জোড়া। হয় হাউল সেনকে উদ্ধার করে কলকাতায় ফিরে যাব, নইলে পোড়া প্রাণ আর রাখবো না। হ্যাঁ, একেই বলে লিডার, এই তো চাই। তখনই বেরিয়ে পড়লুম 3 জনে। ওদের 2টো লাঠি তো ছিলই, আমার সেই ভাঙা ডালটা কোথায় পড়ে গিয়েছিল, অগত একটা কাঠ কুড়িয়ে নিয়ে সঙ্গে চললুম। এবার আর জায়গাটা চিনতে ভুল হলো না। এই তো সেই কামরাঙা গাছ, এই তো সেই পাষণ্ড গোবরটা যেটা আমাকে পিছলে ফেলে দিয়েছিল। কিন্তু কিন্তু গর্তটা গেল কোথায়? গর্তের কোনো চিহ্নই নেই, খালি একরাশ ঝোপঝাড়। ক্যাবলা বললে, কই রে তোর গর্তটা কোথায় গেল? তাই তো। টেনিদা বললে, আমি তখনই বলেছিলাম পেলা জলের ঘোরের মধ্যে খোয়াব দেখেছিস। স্বামী ঘুটঘুটানন্দ হলো কিনা দস্যু ঘচাংফু, পাগল না প্যাঞ্চ ফুলুরি। আমার মাথা ঘুরতে লাগলো। সত্যি কি জলের ঘোরে আমি খোয়াব দেখেছি? তাহলে এখনো গায়ে টনটনে ব্যথা কেন? আর ওই তো গোবরে আমার পা পিছলানোর দাগ। তাহলে ভুতুরে কাণ্ড নাকি? পাখি ওড়ে, রসগোল্লা উড়ে যায়, চপ কাটলেট হাওয়া হয়ে যায়, মানে পেটের মধ্যে। কিন্তু অত বড় গর্তটা যে কখন উড়ে যেতে পারে এই কথা তো কখনো শুনিনি। টেনিদা ব্যঙ্গের হাসি হেসে বললে, তোর গর্ত আমাদের দেখে ভয়ে পালিয়ে গেছে, বুঝলি? এই বলে বীর দর্পে ঝোপের উপর একটা পদাঘাত, আর সঙ্গে সঙ্গেই ঝোপটায় যেন ভূমিকম্প জাগলো। তার চাইতেও বেশি ভূমিকম্প জাগলো টেনিদার গায়ে। আরে 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 বলে চেঁচিয়ে একেবারে ঝোপঝাড় শুদ্ধ টেনিদা মাটির তলায় অদৃশ্য হলো, একেবারে সীতার পাতাল প্রবেশের মতো। তলা থেকে শব্দ এলো, ধপাস। ওগুলো তবে ঝোপ নয়, গাছের ডাল কেটে গর্তের মুখটা ঢেকে রেখেছিল। আমি আর ক্যাবলা কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইলুম। কি বলবো, কি যে করবো, কিছুই ভেবে পাচ্ছি না। সেই মুহূর্তে গর্তের ভেতর থেকে টেনিদার চিৎকার শোনা গেল, ক্যাবলা, পেলা। আমরা চেঁচিয়ে জবাব দিলুম, খবর কি টেনিদা? একটু লেগেছে, কিন্তু বিশেষ ক্ষতি হয়নি। তোরা শিগগিরই গর্তের খাঁজে খাঁজে পা দিয়ে ভেতরে নেমে আয়। ভীষণ ব্যাপার এখানে, লোমহর্ষণ ঘটনা। শুনে আমাদের লোম খাড়া হয়ে গেল।
আমার মনে পড়ল করেঙ্গে ইয়া মরেঙ্গে। আমি তৎক্ষণাৎ গর্তের মুখে পা দিয়ে নামতে আরম্ভ করলুম, ক্যাবলাও আমার পেছনে। চতুর্দশ গল্প, হাবুল সেনের মৃতদেহ। আমি আর ক্যাবলা টপাটপ নিচে নেমে পড়ল। নেমেই দেখি কোথাও কিছু নেই। টেনিদা নয়, গজেশ্বর নয়, স্বামী ঘুটঘুটানন্দ ছেঁড়া দাড়িটুকুও নেই। ব্যাপার কি? ঘচাংফুর দল টেনিদাকেও ভ্যানিশ করে দিয়েছে নাকি? ক্যাবলা আমার মুখের দিকে তাকিয়ে বললে, টেনিদা তো এখানে এক্ষুনি পড়লো রে, গেল কোথায়? আমি ততক্ষণে কিন্তু আবছা আবছা আলোয় সাবধানে তাকিয়ে তাকিয়ে সেই কাঁকড়া বিছেটাকে খুঁজছিলুম। সেটা আশেপাশে কোথাও ল্যাজ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কিনা কে জানে। তার মোক্ষম ছোবল খেয়ে ওই গুন্ডা গজেশ্বর কোনো মতে সামলেছে, কিন্তু আমাকে কামড়ালে আর দেখতে হচ্ছে না। পটলডাঙ্গার পালাজর মার্কা প্যালারাম সঙ্গে সঙ্গে পঞ্চত্র প্রাপ্তি। ক্যাবলা আমার মাথায় একটা থাবড়া মেরে বললে, এই টেনিদা গেল কোথায়? আমি কেমন করে জানবো? ক্যাবলা নাক চুলকে বললে, বড়ি তাজ্জব কি বাত, হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কিন্তু পটলডাঙ্গা টেনিদা আমাদের জান্দ্রের লিডার, এত সহজেই হাওয়ায় মিলিয়ে যাওয়ার পাত্র? তৎক্ষণাৎ কোত্থেকে আবার টেনিদার অশরীরী চিৎকার, ক্যাবলা প্যাবলা চলে আসিগলি, ভীষণ ব্যাপার। যাব কোথায়? কোনখান থেকে ডাকছো? এই যে সত্যি ভূতের ব্যাপার দেখতে পাচ্ছি। আমার মাথা চুলগুলো সঙ্গে সঙ্গে কড়াং করে দাঁড়িয়ে উঠল। ক্যাবলা আবার চেঁচিয়ে বললে, টেনিদা তুমি কোথায়? তোমার টিকিট ডগাও যে দেখতে পাচ্ছি নে। আবার কোথা থেকে টেনিদার অশরীরী স্বর, আমি একতলায়। একতলা মানে? টেনিদা এবার দাঁত খিচিয়ে বললে, কানা নাকি? সামনের দেওয়ালে গর্ত দেখতে পাচ্ছিস নে? আরে তাই তো, এদিকে পাথরের দেওয়ালে একটা গর্তই তো বটে। কাছে এগিয়ে দেখি তার সঙ্গে একটা মই লাগানো ভেতর থেকে, যাকে বলে রহস্যের খাসমহল। টেনিদা বললে, বে নেমে আয়, এখানে ভয়াবহ কাণ্ড, লোম হর্ষণ ব্যাপার। ক্যাবলাই আগে মই বেয়ে নেমে গেল, পেছনে আমি। সত্যিই তো একতলাই বটে। যেখানে নামলুম সেটা একটা লম্বা হল ঘরের মতো। কোত্থেকে আলো আসছে জানি নে, কিন্তু বেশ পরিষ্কার। তার একদিকে একটা ইটের উনুন, গোটা 2-3 ভাঙা হাঁড়ি করি, এক কোনায় একটা ছাই গাদা, আর তার মাঝখানে টেনিদা হাঁ করে দাঁড়িয়ে। ওধারে হাবুল সেন পড়ে আছে একেবারে ফ্ল্যাট। টেনিদা হাবুলের দিকে আঙ্গুল বাড়িয়ে বললে, ওই দেখ। ক্যাবলা বললে, হাবুল? আমি বললাম, অমন করে আছে কেন? টেনিদার গলা কাঁপতে লাগলো, নিশ্চয়ই ওকে খুন করে রেখে গেছে। আমার যে কি হলো জানি নে, খালি মনে হতে লাগলো ভয়ে একটা কচ্ছপ হয়ে যাচ্ছি। আমার হাত পা একটু একটু করে পেটের মধ্যে ঢোকবার চেষ্টা করছে। আমার পিঠের ওপরে যেন শক্ত খোলা তৈরি হচ্ছে একটা। আর একটু পরেই যেন গুড়গুড়িয়ে হাঁটতে হাঁটতে আমি একবারে জলের মধ্যে গিয়ে নামবো। আমি কোনো মতে বলতে পারলাম, ওটা হাবুল সেনের মৃতদেহ। কথা নেই বার্তা নেই, টেনিদা হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে ফেললে। ওরে হাবলা রে, এ কি হলো রে? তুই হঠাৎ খামোখা এমন বেঘরে মারা গেলি কেন রে? ওরে কলকাতা গিয়ে তোর দিদিমাকে আমি কি করে বোঝাবো রে? ওরে কে আর আমাদের এমন করে আলু কাবলি আর ভীমনাগের সন্দেশ খাওয়াবে রে? ক্যাবলা বললে, আরে জি রো মত, আগে দেখো জিন্দা আছে কি মুর্দা হয়ে গেছে। আমারও খুব কান্না পাচ্ছিল। হাবুল প্রায় ওর দিদিমার ভাড়া লুট করে আমের আচার আর কুলচুর এনে আমায় খাওয়াতো। সে আমের আচারে কৃতজ্ঞতায় আমার বুকের ভেতরটা হাই হাই করতে লাগলো। আমি কোচা দিয়ে নাক টাক মুছে ফেললুম। আমার আবার কি বিচ্ছিরি স্বভাব, কান্না পেলেই কেমন সর্দি উর্দি হয়ে যায়। বার তিনেক নাক টেনে আমি বললুম, আলবাত মরে গেছে, নইলে অমন করে পড়ে থাকবে কেন? ক্যাবলাটার সাহস আছে,
সে গুটি গুটি এগিয়ে গিয়ে হাবুলের মৃতদেহর পেটে একটা খোঁচা মারল। আর কি আশ্চর্য ব্যাপার, অমনি মৃতদেহ উঠে বসলো ধড়মুড়িয়ে। বাপরে, ভূত হয়েছে বলেই আমি একটা লাফ মারলুম, আর লাফিয়ে উঠতেই টেনিদার খাড়ার মতো নাকটার একটা ধাক্কা আমার মাথায়। কি শক্ত নাক, মনে হলো যেন চাঁদিটা সে ফুটো হয়ে গেছে। নাক গেল বলে টেনিদা একটা পেল্লাই হাঁক ছাড়লো, আর ধপাস করে মেঝেতে বসে পড়লুম আমি। আর তখনই দিব্যি ভালো মানুষের মতন গলায় হাবুল বললে, এখানে রসগোল্লা খাইয়া খাইসা ঘুমাইতেছিলাম, দিলি ঘুমটার দফা চাইরা। তখন আমার খটকা লাগলো, ভূতেরা তো চন্দ্রবিন্দু দিয়ে কথা বলে, এ তো বেশ ঝরঝরে বাংলা বলে যাচ্ছে, আর পরিষ্কার ঢাকাই বাংলা। টেনিদা খ্যাচ খ্যাচ করে উঠল। আহা, কি আমার রাজসজ্জে পেয়েছেন রে, নবাবী চালে ঘুমোচ্ছেন, এদিকে তখন থেকে আমরা খুঁজে মরছি, হতচ্ছাড়ার আক্কেলটা দেখা একবার। হাবুল আয়েশ করে একটা হাই তুলে বললে, এখানে রসগোল্লা ছাইটা জব্বর ঘুমখানা আসছিল, তা গজাদা কই, স্বামীজি বা কই গেলেন? টেনিদা বললে, ইস, বেজায় যে খাতির দেখছি, স্বামীজি গজারা। হাবুল বললে, খাতির হইব না কেন, কাল বিকাইলে আইসি, সেই থেকে সমানে খাইতাছি, কি আদর যত্ন করছে, মনে হইল যেন ঠিক মামা বাড়ি আইসি। তা তারা গেল কই? ক্যাবলা বললে, তারা গেল কই সে আমরা কি করে জানবো? তা তুই কি করে ওদের পাল্লায় পড়লি? এখানে এলি বা কি করে? কেন আসুম না, একটা লোক আইসা আমারে কইল, খোকা এখানে পাহাড়ের তলায় গুপ্তধন আছে, নিবা তো আইসো। বড় লোক হওয়ানের এমন সুযোগটা সারুম কেন, এইখানে চইলা আইসি। স্বামীজি গজাদা আমরা যে কি যত্ন করেছে, কি কমু। টেনিদা ভেঙচি কেটে বললে, কি আর কবা, এখানে বসে উনি রাজভোগ খাচ্ছেন, আর আমরা চোখে অন্ধকার দেখছি। ক্যাবলা বললে, এসব কথা এখন থাক, এই গর্তের মধ্যে ওরা কজন থাকতো রে? জনসারে খইব। কি করতো? কেমনে জানুম, একটা কলের মতন ছিল, সেইটা দিয়ে খুটুর খুটুর কইরা কি যেন ছাপাইতো, সে কলটাও তো দেখতে পাসি না, চইলা গেল নাকি। আহা, বড় ভালো খাইতেছিলাম রে। হাবুলের বুক ভেঙে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। থাক তোর খাওয়া, টেনিদা বললে, চল এবার এখান থেকে বেরোনো যাক। আমরা সময় মতন এসে পড়েছিলুম, নইলে খাইয়ে খাইয়ে তোকে মেরে ফেলতো। আমি বললুম, মোটা করে শেষে কাটলেট ভেজে খেত। ক্যাবলা বললে, বাজে কথা বন্ধ কর। হ্যাঁ রে হাবুল, ওরা কি ছাপাতো রে? কেমন কইরা কই, ছবির মতন কি সব ছাপাইতো। ছবির মতন কি সব? ক্যাবলা নাক চুলকোতে লাগলো। পাহাড়ের গর্তের মধ্যে চুপি চুপি বাংলোতে লোক এলেই তাড়াতে চাইতো, জঙ্গলের মধ্যে একটা নীল মোটর, শেঠ ঢুন্ডুরাম। টেনিদা বললে, চুলো যাক সে ঢুন্ডুরাম, হাবুলকে পাওয়া গেছে, আপদ মিটে গেছে। ওটা নয় হাঁড়ি ভর্তি রসগোল্লা সাবড়েছে, কিন্তু আমাদের পেটে যে ছুঁচোদ্দর সংকীর্তন গাইছে রে। চল বেরোয় এখান থেকে। আমি বললুম, আবার ওই মইবে? হাবুল বললে, মই কেন, এইখান দিয়া যে যাওনের রাস্তা আছে। কোন দিকে রাস্তা? ওই তো সামনেই। হাবুলি দেখিয়ে দিলে। হলঘরের মতো সুড়ঙ্গটা পেরুতেই দেখি, বাহ, একেবারে যে সামনেই পাহাড়ের একটা খোলা মুখ, আর কাছেই সেই নদীটা, সেই শালবন। ক্যাবলা বললে, কি আশ্চর্য, তুই তো ইচ্ছে করলে পালাতে পারতিস হাবলা। হাবুল বললে, বাহ, পালাই তো যাবো কেন, অমন আরামে খাওন দাওন, ভাবছিলাম 2-4টা দিন থাইকা স্বাস্থ্যটার একটু ভালো কইরা লই। টেনিদা চেঁচিয়ে বললে, ভালো কইরা হতচ্ছাড়া পেটুক দাস, তোকে যদি গজেশ্বরে কাটলেট বানিয়ে খেত তাহলে উচিত শিক্ষে হতো তোর। কিন্তু বলতে বলতেই হঠাৎ মোটরের গর্জন। মোটর?
মোটর আবার কোত্থেকে? আবার কি সেট ঢুন্ডুরাম? হ্যাঁ, ঢুন্ডুরামই বটে, সেই নীল মোটরটা। কিন্তু এদিকে আসছে না, জঙ্গলের মধ্যে দিয়ে দূরে চলে যাচ্ছে ক্রমশ। তারপর পাতার আড়ালে কোথায় যেন মিলিয়ে গেল, যেন আমাদের ভয়ের ঊর্ধ্বশ্বাসে পালালো ওটা। আর আমি স্পষ্ট দেখলুম সেই মোটরের কার যেন এক মুঠো দাড়ি উঠছে হাওয়ায়, তামাক খাওয়া লালচে পাকা দাড়ি, স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি। পঞ্চদশ গল্প, চিড়িয়া ভাগলবা। দূরে সেট ঢুন্ডুরামের নীল মোটরটাকে চলে যেতে দেখেই ক্যাবলা বললে, চুক চুক চু। টেনিদা জিজ্ঞেস করলে, কি হলো রে ক্যাবলা? কি আর হবে, চিড়িয়া ভাগলবা। চিড়িয়া ভাগলবা মানে? আমি বললুম, বোধহয় চিড়ে টিড়ের ভাগ হবে। চিড়ে কোথায় পেলি রে ক্যাবলা? দে না চারটি খাই, বড্ড খিদে পেয়েছে। ক্যাবলা নাক কুচকে বললে, বহুত হুয়া, আর ওস্তাদি করতে হবে না। চিড়ে নয় রে বেকুব, চিড়ে নয়। চিড়িয়া ভাগলবা মানে হলো পাখি পালিয়েছে। আমি বললুম, পাখি? না, পালাইনি তো, ওই তো দুটো কাক ওই গাছের ডালে বসে আছে। ক্যাবলা বললে, ধুত তো, এই প্যালাটার মগজে খালি বাসক পাতার রস আর শিঙি মাছ ছাড়া আর কিচ্ছু নেই। সে ঢুন্ডুরামের মোটর করে সব পালালো, দেখছিস না? স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি দেখতে পাসনি? পালিয়েছে তো কি হয়েছে? টেনিদা বলল, আপদ গেছে। হাবুল তখন দাঁড়িয়ে ঝিমুচ্ছিল। এক হাঁড়ি রসগোল্লা নেশা ওর কাটেনি। হঠাৎ আলোর খোঁচা খাওয়ায় প্যাঁচার মতো চোখ মেলে বললে, আহা, গজাদা সইলা গেল, বড় ভালো লোক আসিল গজাদা। ক্যাবলা বললে, তুই থাম হাবুল, বেশি বকিসনি। গজাদা ভালো লোক। ভালো লোকই তো বটে, তাই তো বাংলো থেকে আমাদের তাড়াতে চাই। তাই পাহাড়ে গর্তের মধ্যে বসে কুটুর কুটুর করে কী সব ছাপে। আর সে ঢুন্ডুরাম কি মনে করে একটা নীল মোটর নিয়ে জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায়। ক্যাবলা পণ্ডিতের মতো মাথা নাড়তে লাগলো। হুম 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 হুম, আমি বুঝতে পেরেছি। টেনিদা বললে, খুব যে ডাঁটের মাথায় হু হু করছিস, কি বুঝেছিস বল তো? ক্যাবলা সে কথার জবাব না দিয়ে হঠাৎ চোখ পাকিয়ে আমাদের সকলের দিকে তাকালো। তারপর গলাটা ভীষণ গম্ভীর করে বললে, আমাদের দলে কাপুরুষ কে কে? এমন করে বলল যে আমার পালাজটের প্লেটা একেবারে গুড়গুড় করে উঠল। একবার অঙ্কের পরীক্ষার দিনে পেট ব্যথা হয়েছে বলে মটকা মেরে পড়েছিলুম। মেজদা তখন ডাক্তারি পড়ে। আমার পেট ব্যথা কথা শুনে একটা 8 হাত লম্বা সিরিঞ্জ নিয়ে আমার পেটে ইঞ্জেকশন দিতে এসেছিল, আর তখনই পেটের ব্যথা ঊর্ধ্বশ্বাসে পালাতে পথ পায়নি। ক্যাবলার দিকে চেয়ে মনে হচ্ছিল সেও যেন এইরকম একটা সিরিঞ্জ নিয়ে আমায় তাড়া করছে। আমি প্রায় বলেই ফেলেছিলুম একমাত্র আমিই কাপুরুষ, কিন্তু সামলে গেলুম। টেনিদা বললে, কাপুরুষকে আমরা সবাই বীর পুরুষ। তাহলে চলো যাওয়া যাক। কোথায়? ওই নীল মোটরটাকে পাকড়াও করতে হবে। বলে কি, পাগল না পাঁপড় ভাজা? মাথা খারাপ না পেট খারাপ? মোটরটায় কি ঘুটঘুটানন্দের লম্বা দাড়ি যে হাত বাড়িয়ে পাকড়াও করলেই হলো? হাবুল সেন বললে, পাকড়াও করবা কেমন কইরা, উইরা যাবা নাকি? ক্যাবলা বললে, চলো বড় রাস্তায় যাই, ওখান দিয়ে অনেক লরি যাওয়া আসা করে, তাদের কিছু পয়সা দিলেই আমাদের তুলে নেবে। আর ততক্ষণ নীল মোটরটা বুঝি দাঁড়িয়ে থাকবে। নীল মোটর আর যাবে কোথায়? বড়জোর রামগড়। আমরা রামগড়ে গেলেই ওদের ধরতে পারবো। যদি না পাই, আমি জিজ্ঞাসা করলুম, আবার ফিরে আসবো। কিন্তু মিথ্যে এসব দৌড়ঝাঁপের মানে কি? টেনিদা বললে, খামোখা ওদের পিছু পিছু ধাওয়া করি বা লাভ কি হবে? পালিয়েছে, আপদ গেছে। এবার বাংলোয় ফিরে প্রেম সে মুরগির ঠ্যাং চড়বন করা যাবে। ওইসব বিচ্ছিরি হাসি টাসিও আর শুনতে হবে না রাত্রিরে। ক্যাবলা বুক থাবড়ে বললে, কভি নেই। আমাদের বোকা বানিয়ে ওরা চলে যাবে, সারা পটলডাঙ্গায় যে বদনাম হবে তাতে। তারপর আর পটলডাঙ্গায় থাকা যাবে না, সোজা গিয়ে আলু পোস্তয় আস্থানা নিতে হবে। ওসব চলবে না দোস্ত।
তোমরা সঙ্গে যেতে না চাও না গেলে, কিন্তু আমি যাবই। টেনিদা বললে, একা? একা। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল আমরাও তাহলে বেরিয়ে পড়ি। আমি শেষবারের মতো চাঁদির উপরটা চুলকে নিলুম, কিন্তু ওদের সঙ্গে যে গদেশ্বর আছে, কাঁকড়া বিচের কামড়ে সেবার একটু জব্দ হয়েছিল বটে, কিন্তু আবার যদি হাতের মুঠোয় পায় তাহলে সকলকে কাটলেট বানিয়ে খাবে, পেঁয়াজ চচ্চড়িও করতে পারে, কিংবা পোস্ত বড়া, কিংবা পটল দিয়ে শিঙি মাছের ঝোল। ক্যাবলা 3টে দাঁত বের করে আমার দিকে যাচ্ছে, তাই এরকম একটা ভেঙচি কাটলো। তাহলে তুই একাই থাক এখানে, আমরা চললুম। পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে অপমান করলে আমার ভীষণ রাগ হয়। পটল নিয়ে ইয়ার কি নয়। আমাদের পাড়া হচ্ছে কলকাতার সেরা পাড়া, তার নাম পটলডাঙ্গা। মানুষ মরে গেলে তাকে পটল তোলাই তো বলে। আমার এক মাস্তুতো ভাই আছে, তার নাম পটল। সে একসঙ্গে 150 আলুর চপ আর 200 বেগনি খেতে পারে। ছোটদিন একটা পাঁঠা ছিল, সেটার নাম পটল। সে মেজদার একটা শখের সাদা নাগরাকে 7 মিনিট আর 13 সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলেছিল। ঘড়ি ধরে মিলিয়ে দেখেছিলুম আমি। আর শিঙি মাছের কথা কে না জানে? আর কোন মাছের শিং আছে? মতান্তরে ওকে সিংহ মাছও বলা যায়। মাছেদের রাজ্যে ও হলো সিংহ। আর তোরা কি খাস বল? আলু, পোনা মাছ। আলু শুনলেই তো মনে পড়ে আলুর প্রত্যয়, সেই সঙ্গে পণ্ডিত মশাই বিচ্ছিরি গাঁটটা। আর পোনা, ছি ছি ছি, লোকে কথায় বলে ছানা পোনা, পুচকে, এতটুকু। কোথায় সিংহ আর কোথায় পোনা, কোনো তুলনাই হয় না। রামচন্দ্র, আমি যখন এসব তত্ত্বকথা ভাবছি আর ভাবতে ভাবতে উত্তেজনায় আমার কান কটকট করছে, তখন হঠাৎ দেখে ওরা দল বেঁধে এগিয়ে যাচ্ছে আমাকে ফেলেই। অগত্যা পটল আর শিঙি মাছের ভাবনা থামিয়ে আমাকে ওদের পিছু পিছু ছুটতে হলো। বড় রাস্তাটা আমাদের বাংলো থেকে 1.5 মাইল দূরে। যেতে যেতে কাঁচা রাস্তায় আমরা মোটরের চাকার দাগ দেখতে পাচ্ছিলাম। এক জায়গায় দেখলুম একটা শাল পাতার ঠোঙা পড়ে রয়েছে। নতুন টাটকা শাল পাতার ঠোঙা। কেমন কৌতূহল হলো, আর দেখতে না পায় এমনভাবে চট করে তুলে নিয়ে শুঁকে ফেললুম। নিঘাত সিঙ্গারা, এখনো তার খুশবু বেরোচ্ছে। কি ছোট লোক, সবগুলো খেয়ে গেছে। এক আধটা রেখে গেলে কি এমন ক্ষতিটা হতো। এই পেলা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লি কেন রে? টেনিদা হাঁক শোনা গেল। এমনিতেই খিদে পেয়েছে, ঘ্রাণে অর্ধভোজন হচ্ছিল, সেইটাই ওদের সইল না। চটপট ঠোঙাটা ফেলে দিয়ে আবার আমি ওদের পিছু পিছু হাঁটতে লাগলাম। ভারী মন খারাপ হয়ে গেল। ঠোঙাটা আরও একটু শোকবার একটা গভীর বাসনা আমার ছিল। বড় রাস্তায় যখন এসে পড়েছি তখন একটা লরি। আমি হাত তুলে বলতে যাচ্ছিলাম রোক্কে রোক্কে রোক্কে, কিন্তু ক্যাবলা আমার হাত চেপে ধরলে, বললে, কি যে করিস গারলের মতো, তোর ঠিক নেই। ওটা তো রামগড় থেকে আসছে। ওরা তো উল্টো দিকেও যেতে পারে। তুই একটা ছাগল, দেখছিস না কাঁচা রাস্তার ওপর ওদের মোটরের চাকা কিভাবে বাঁক নিয়েছে? অর্থাৎ ওরা নিঘাত রামগড়ের দিকেই গেছে, উল্টো দিকে হাজারিবাগ, সেদিকে যায়নি। ইস, ক্যাবলার কি বুদ্ধি! এই বুদ্ধির জন্যই ও ফার্স্ট হয়ে প্রমোশন পায়, আর আমার কপালে জোটে লাড্ডু, তাও অঙ্কের খাতায়। আমার মনে হলো লাড্ডু কিংবা গোল্লা দেওয়ার ব্যবস্থাটা আরও নগদ করা ভালো। খাতায় পেন্সিল দিয়ে গোল্লা বসে কি লাভ হয়? যে গোল্লা খায় তাকে একবার রসগোল্লা দিলেই হয়, কিংবা গোটা স্টেক বড় বাজারের লাড্ডু। কিন্তু তিলের নাড়ু নয়। একবার একটা খেয়ে 7 দিন আমার দাঁত ব্যথা করেছিল। পাশে একটা লরি এসে থামলো, কাঠ বোঝায়। ক্যাবলা হাত তুলে সেটাকে থামিয়েছে। লরির ড্রাইভার গলা বের করে বললে, কি হয়েছে খোকা বাবু, তোমরা এখানে কি করছেন? আমাদের একটু রামগড়ে পৌঁছে দিতে হবে ড্রাইভার সাহেব। পয়সা দিতে হবে 4 আনা। তাই দেব, তবে উঠে পড়ো, লেকিন কাঠকে উপর বসতে হবে। ঠিক আছে, কাঠে আমাদের কোনো অসুবিধা হবে না। ক্যাবলা আমাদের তাড়া দিয়ে বললে, টেনিদা ওঠো, হ্যাবলা আর দেরি করিসনি। তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন পেলা, উঠে পড় শিগগিরি। ওরা তো উঠল, কিন্তু আমার ওঠা কি অত সহজ? টেনে হিঁচড়ে কোনো মতো যখন লরির উপরে কাঠের আসনে গদিয়ান হলুম, তখন আমার পেটের খানিক নুনছাল উঠে গেল। সারা গা চিরচির করে জ্বলছে। আর তখনই ও ভোক ভোক করে
আরও গোটা 2 হাঁক ছাড়লো গাড়ি, ছুটলো রামগড়ের রাস্তায়। এ কি যাচ্ছে তাভাবে নড়ছে কাঠগুলো, কখনো ধপাস করে উল্টে পড়ে না যায় তা ঠিক নেই। আমি সোজা উপুর হয়ে শুয়ে পড়ে 2 হাতে মোটা কাঠের গুঁড়িটা জাপটে ধরলুম। লরিটা পাই পাই করে ছুটতে লাগলো। আমার মনে হতে লাগলো পেল্লায় ঝাঁকুনির চোটে আমার পেটের নাড়ি বুড়িগুলো সব একসঙ্গে ক্যাঁ ক্যাঁ করছে। ষোড়শ গল্প, মোক্ষম লাড্ডু। কাঠের লরির সে কি দৌড়! একে তো হইচই করে ছুটছে, তার ভেতরে কাঠগুলো যেন হাত পা তুলে নাচতে শুরু করেছে। যদিও মোটা দড়ি দিয়ে কাঠগুলো বেশ শক্ত করে বাঁধা, তবু মনে হচ্ছিল কখন যেন আমাদের নিয়ে ওরা চারিদিকে ছিটকে পড়ে যাবে। জাম ঝাঁকানো দেখেছো কখনো? সেই যে 2টো বাটির মধ্যে পুরো ঝকর ঝকর করে ঝাঁকায়, আর জামের আঁঠি টাটিগুলো সব আলাদা হয়ে যায়, ঠিক তেমনি করে আমার জ্বরের পিলে টিলে ঝাঁকিয়ে দিচ্ছিল। আমার সন্দেহ হতে লাগলো আর কিছুক্ষণ পরে আমি আর পটলডাঙ্গায় প্যালারাম থাকবো না, একেবারে শ্রী বৃন্দাবনে শ্রী কচ্ছপ হয়ে যাব। মানে সব মিলিয়ে একসঙ্গে তালগোল পাকিয়ে যাব। এর মধ্যে ঝড়াত ঝড়াত নাকের ওপর দিয়ে কে যেন চাবুক হাঁকড়ে দিলে একটা গাছের ডাল। টেনিদা বললে, এই হতভাগা ক্যাবলার বুদ্ধিতে পড়ে আজ মাঠে মারা যাব রে। ক্যাবলা স্টুপিডটা এর মধ্যেও রসিকতার চেষ্টা করলে। মাঠে নয়, রাস্তায়, রামগড়ের রাস্তায়। রাস্তায়? টেনিদা দাঁত খিচিয়ে বললে, দাঁড়ানো একবার রামগড়ে পৌঁছে যায়, তারপর। তারপর বললে, মানে ক্যাবলাকে কোঁত করে গিলে খাবে তা বললে না। একটা মোক্ষম ঝাঁকুনি খেয়ে ওটা বেরিয়ে এলো মুখ দিয়ে। হাবুল সেন ঘ্যান ঘ্যান করতে লাগলো। ইস, কর্ম তো সারছে, পেটের মধ্যে গজাদার রসগোল্লা যে ছানা হইয়া গেল। আমি বললুম, শুধু ছানা? এরপরে দুধ হয়ে যাবে। টেনিদা শুরু করলে, দুধেও কুলোবে না, একটু পরে পেট ফুঁড়ে শিং টিং শুদ্ধ একটা গরুও বেরিয়ে আসছে, দেখে নিস। হাবুল আবার ঘ্যান ঘ্যান করে বললে, হ, সত্য কইস, পেটটা ফুইরা গরুই বাইর হইব ওখানে। ক্যাবলা চেঁচিয়ে গান ধরলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশাহারায়, সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন খুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। টেনিদা রেগে মেগে একটা কি বলতে চেঁচিয়ে উঠল। এমন সময় আবার সেই পেল্লায় ঝাঁকুনি। টেনিদা সংক্ষেপে বলল, কিন্তু সব দুঃখেরই শেষ আছে। শেষ পর্যন্ত লরি রামগড়ের বাজারে এসে পৌঁছল। গাড়িটা এখন একটু আস্তে আস্তে যাচ্ছে। আমরা 4 জন কোনো মতে কাঠের ওপর উঠে বসেছি। হঠাৎ, আরে ভগলু, দেখ ভাইয়া, লরির ওপর 4টো লড়কা বন্দর কা মাফিক बैठल बा। 3টে কালো কালো ছোকরা আমাদের দেখে দাঁত বের করে হাসছে। আমি সে রেগে বললুম, তুম লোক বন্দর হো, তুম লোক বুদ্ধু হো। শুনে একজন অমনি বউ করে একটা ঢিল চালিয়ে দিলে। একটু জন্যে আমার কানে লাগলো না। আমাদের লরির ড্রাইভার চেঁচিয়ে বললে, মার কে টিক্কি উখাড় দেंगे। হ
ছোকরাগুলো অবশ্য ঠিকই ছিল না, তবু দাঁত বের করে ভেঙচি কাটতে কাটতে কোথায় যেন হাওয়া হয়ে গেল। লরিটা আর একটু এগোতেই ক্যাবলা বললে, টেনিদা কুইক, ওই যে নীল মোটর। তাকিয়ে দেখি সত্যিই তো আমাদের থেকে বেশ খানিকটা আগে একটা মিঠাইয়ের দোকানের সামনে সেট ঢুন্ডুরামের নীল রঙের মোটরটা দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধড়াস ধড়াস করতে লাগলো। আবার সেই গজেশ্বর, সেই সন্ডা জোয়ান ভয়ঙ্কর লোকটা। এর চাইতে লরির ওপরে কচ্ছপরাম হয়ে থাকলে ভালো হতো, অনেক বেশি আরাম পাওয়া যেত। কিন্তু ক্যাবলা ছাড়বার পারত নয়, টেনে নামালো শেষ পর্যন্ত। শোন পেলা, তুই আর হাবলা ওই পিপুল গাছটার তলায় বসে থাক, বসে বসে ওই নীল মোটরটাকে ওয়াচ কর। আমরা ততক্ষণে একটা কাজ সেরে আসি। লরিটার ভাড়া বুঝে নিয়ে চলে গিয়েছে। কাছে থাকলে আমি আবার তরাক করে ওটার উপরে উঠে বসতুম, তারপর যেদিক হোক সরে পড়তুম। কিন্তু এই কি গেরো রে বাপু, এই পিপুল গাছতলায় বসে ওয়াচ করতে থাকি, আর এর মধ্যে গজেশ্বর সে ক্যাক করে আমার ঘাড় চেপে ধরুক। আমি নাক টাক চুলকে বললুম, আমি তোমাদের সঙ্গে যাই না, হাবুল এখানে একাই সব ম্যানেজ করতে পারবে। ক্যাবলা বললে, বেশি ওস্তাদি করিসনি, যা বললুম তাই কর, বসে থাক ওখানে, গাড়িটার ওপর বেশ করে লক্ষ্য রাখিস। আমরা 10 মিনিটের মধ্যেই ফিরব। এসো টেনিদা। এই বলে পাশের একটা রাস্তা দিয়ে ওরা টুক করে যেন কোন দিকে চলে গেল। আমি বললুম, হাবলা, ও দেখলি কাণ্ডটা? হাবলা তখন পিপুল গাছের গোড়ায় বসে পড়েছে। মস্ত একটা হাই তুলে বললে, হ, সত্য কইস। এইভাবেই বোকার মতো এখানে বসে থাকবার কোনো মানে হয়? হাবুল আরেকটা হাই তুলে বললে, না, তার চাইতে ঘুমানো ভালো। আমার কাঁচা ঘুমটা তোরা মাইটি কইরা দিছস, তার উপর লরির ঝাঁকুনি, ইস, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। এই বলেই হাবুল পিপুল গাছটায় ঠেসান দিলে, আর তখনই চোখ বুঝল। বললে বিশ্বাস করবে না, আরও একটু পরে ফোর ফো ফো করে হাবুল নাক ডাকতে লাগলো। কাণ্ডটা দেখো একবার। আমি ডাকলুম, হাবলা, হাবলা। নাকের ডাক নামিয়ে হাবুল বললে, ও এই দুপুরে গাছতলায় বসে ঘুমোচ্ছিস কি করে? হাবুল বেজার হয়ে বললে, বেশি চিল্লাচিল্লি করবি না পেলা, কইয়া দিলাম, শান্তিতে একটু ঘুমাইতে দে। সঙ্গে সঙ্গে পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়ল, আর নাকের ভেতর থেকে ফুরুত ফুরুত করে শব্দ বেরোতে লাগলো, যেন ঝাঁক বেঁধে চড়ুই উড়ে যাচ্ছে। কি ছোট লোক, কি ভীষণ ছোট লোক! এখন আমি একা বসে ঠাই পাহারা দিই। কি যে রাগ হলো বলবার নয়। ইচ্ছে করতে লাগলো ওর কানে কটাং করে একটা চিমটি দিই, কিন্তু তখনই দেখলুম তার চাইতেও ভালো জিনিস আছে। বেশ মোটা মোটা একদম লাল পিঁপড়ে যাচ্ছে মার্চ করে। ওদের গোটা কয়েক ধরে হাবলার নাকের উপর ছেড়ে দিলেই কেমন হয়? একটা শুকনো পাতা কুড়িয়ে লাল পিঁপড়ে ধরতে যাচ্ছি, হঠাৎ, আরে খোকা, তুমি এখানে? তাকিয়ে দেখি সেট ঢুন্ডুরাম। ভয় আমার পেটের মধ্যে 1 ডজন পটল আর 2 ডজন শিঙি মাছ একসঙ্গে লাফিয়ে উঠল। আমি একটা মস্ত হাঁ করলুম, শুধু বললুম, আ আ। সেট ঢুন্ডুরাম হাসলেন, রামগড়ে বেড়াইতে এসেছ? তাও বেশ বেশ বেশ, কিন্তু এইখানে গাছের তলায় বসিয়ে কেন? লেকিন মুখ দেখে মনে হচ্ছে তোমার বহুত খিদে পেয়েছে। খিদে বলে খিদে, সে শালপাতা ঠোঙার শাঁকার পর থেকে আমার সমস্ত মেজাজ বিগড়ে রয়েছে। মনে হচ্ছে আকাশ খায় পাতাল খায়। এমন অবস্থা হয়েছে যে সে ঢুন্ডুরামের ভুঁড়িটাতেই হয়তো করাত করে কামড় বসিয়ে দিতে পারি, কিন্তু সে কথা কি আর বলা যায়? শেঠ ঢুন্ডুরাম বললেন, আরে খিদে পেয়েছে তো তাতে লজ্জা কি? আইসো আমার সঙ্গে, ওই দোকানে বহুত আচ্ছা লড্ডু মিলে, গরমা গরম সিঙ্গারা ভি আছে। খাবে? আমি খিলাবো, তোমাকে পয়সা দিতে হবে না।
এই পটলডাঙ্গার প্যালারামকে বাঘ ভাল্লুক কায়দা করতে পারে না। তিনি তার গাঁটটা দেখেও সে বুক টান করে দাঁড়িয়ে থাকে। অঙ্কে গোল রাখলেও তার মন মেজাজ বিগড়ে যায় না। কিন্তু খাবারের নাম করেছ কি এমন দুর্ধর্ষ প্যালারাম একেবারে বিধ্বস্ত। আমি আমতা আমতা করে বললুম, লেকিন সেটজি গজেশ্বর। ডুন্ডুরাম চোখ কপালে তুলে বললে, গজেশ্বর? কোন গজেশ্বর? আমি বললুম, সেই যে একটা প্রকাণ্ড জোয়ান হাতির মতো চেহারা যার আপনার গাড়িতে এসেছে। ডুন্ডুরাম বললেন, রাম 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 রাম, সীতারাম সীতারাম। আমি কোনো গজেশ্বরকে জানি নে। আমার গাড়িতে আমি ছাড়া আর কেউ আসেনি। তবে যে স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি? গুটগুটানন্দ? ডুমুন্ডুরাম ভেবে চিনতে বললে, हा 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 हा, एक ठो बुढ़ा रास्ता में हमार गाड़ीते उठे छिलो बटे। हमाके बोलले, सेठ जी रामगढ़ बाजारे आमी नामबे। आमी ताके नामाइया दिलुम। से स्टेशनेर दिके चले गेल। এরপরে আর অবিশ্বাসের কি থাকতে পারে? ডুন্ডুরাম বললে, আইসো খোকা, আইসো আইসো, ভালো লাড্ডু আছে, গরমা গরম সিঙ্গারা भी আছে। আর থাকা গেল না। পটলডাঙ্গার প্যালারাম কাত হয়ে গেল। হাবলা তখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আরও নাকের ভেতর থেকে সমানে চড়ুই পাখি উড়ছে। একবার মনে হলো ওকে জাগায়, তারপরে ভাবলুম না থাক পড়ে। আমি একাই গুটি গুটি ডুন্ডুরামের সঙ্গে গেলাম। মস্ত খাবারের দোকান, থরে থরে লাড্ডু আর মতিচুর সাজানো, প্রকাণ্ড কড়ায় গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। গন্ধেই প্রাণ বেরিয়ে যেতে চায়। শেঠজি বলে, আইসো খোকা, ভেতরে আইসো আইসো। এদিক ওদিক তাকিয়ে দেখি গজেশ্বর কিংবা ঘুটঘুটানন্দের টিকিট ডগাটিও কোথাও নেই। ঢুকে তো পড়ি। দোকানের ভেতরে একটা ছোট্ট খাবারের ঘর। বসেই শেঠজি ফরমাশ করলেন, স্পেশাল 1 ডজন লাড্ডু আর ছোট সিঙ্গারা। আমি বিনয় করে বললুম, আবার অত কেন শেঠজি? ডুন্ডুরাম বলেন, আরে বাচ্চা খাও না বহুত বড়িয়া চিজ আছে। শালপাতায় করে বড়িয়া চিজ এলো। একটা লাড্ডু খেয়ে দেখি, যেন অমৃত। সিঙ্গারা তো নয়, যেন কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোল। আর বলতেই হলো না, আমি কাজে লেগে গেলুম। গোটা 4 লাড্ডু আর গোটা 2 সিঙ্গারা খেয়েছি। এমন সময় হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। তারপর চোখে অন্ধকার দেখলুম। তারপর স্পষ্ট শুনলুম গজেশ্বরের অট্টহাসি। পেয়েছি এটাকে, 1 নম্বরের বিচ্ছু। আজ এটাকে আমি আলু কাবলি বানিয়ে খাবো। ব্যাস, দুনিয়া একেবারে অথই অন্ধকার। আমি চেয়ার টেয়ার শুদ্ধ হুড়মুড় করে মাটিতে উল্টে পড়ে গেলুম। সপ্তদশ গল্প খেল খতম। চটকা ভাঙতেই মনে হলো, এই কোথায় এলুম? কোথায় ঝন্টি পাহাড়ে বাংলো? কোথায় রামঘর? কোথায় কি? চারিদিকে তাকিয়ে নিজের চোখকে ভালো করে বিশ্বাস হলো না। দেখলুম মস্ত একটা পাহাড়ের চূড়োয় বসে আছি। ঠিক চূড়ো নয়, তা থেকে একটু নিচে। আর চূড়োর মুখে একটা উনুনের মতো, তা থেকে লক লক করে আগুন বেরোচ্ছে। ভূগোলের বইয়ে পড়েছি, সিনেমার ছবিতেও দেখেছি, ঠিক চিনতে পারলুম। বলে ফেললুম, এটা নিশ্চয় আগ্নেয়গিরি। যেই বলা সঙ্গে সঙ্গে কারা যেন হা হা করে হেসে উঠল। সে কি হাসি! তার শব্দে পাহাড়টা থরথর করে কেঁপে উঠল। আর আগ্নেয়গিরির মুখ থেকে একটা প্রকাণ্ড আগুনের শিখা তরাক করে লাফিয়ে উঠল আকাশের দিকে। চেয়ে দেখি একটু দূরে বসে 3টে লোক হেসে লুটোপুটি। একজন শেঠ ডুন্ডুরাম। হাসির তালে তালে শেঠজির ভুঁড়িটাও ঢেউয়ের মতন দুলে দুলে উঠছে। তার পাশে বসে আছেন স্বামী ঘুটঘুটানন্দ। হাসতে হাসতে নিজের দাড়ি ধরে টানাটানি করছেন।
আর পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দৈত্যের মতন গজেশ্বর আকাশ জোড়া হাঁ মিলে অট্ট হাসি হাসছে। ওদের তিনজনকে দেখেই আমার আত্মারাম খাঁচা ছাড়া। পেটের পিলেতে একেবারে ভূমিকম্প জেগে উঠল। আমি ঘাবড়ে গিয়ে বললুম, এত হাসছো কেন তোমরা? হাসির কি হয়েছে? শুনে আবার এক পোস্ত হাসি। আর গজেশ্বরের পেটে হাত দিয়ে ধপাস করে বসে পড়ল। শেঠ ঢুন্ডুরাম বললেন, হো হো হো, আগ্নেয়গিরি আছে বটে। এটা কোন আগ্নেয়গিরি জানো খোকা? কি করে জানবো, এর আগে তো কখনো দেখিনি। এটা হচ্ছেন বিসুভিয়াস। বিসুভিয়াস শুনে আমার চোখ কপালে উঠল। ছিলুম রামগড়ে, সেখান থেকে বিসুভিয়াস এত কাছে এ খবর তো আমার জানা ছিল না। আমি বললুম, বিসুভিয়াস তো জার্মানিতে নাকি আফ্রিকায়? শুনে গজেশ্বরে চোখ পাকিয়ে একটা বিকট ভেঙচি কাটল। দেখছি বিদ্যার নমুনাটা দেখো একবার। এ বুদ্ধিনে উনি স্কুল ফাইনাল পাস করবেন। বিসুভিয়াস জার্মানিতে, বিসুভিয়াস আফ্রিকায়, ছো ছো। আমি নাক চুলকে বললুম, তাহলে বোধহয় আমেরিকায়। শুনে গজেশ্বর বললেন, এর মগজে গোবরও নেই, একদম খটখটে ঘুঁটে। সাথে কি পরীক্ষায় কল্লা খায়? বিসুভিয়াস ইটালিতে। ও তাও হতে পারে। তা ইটালি আর আমেরিকা একই কথা? একই কথা। গজেশ্বর বললে, তোমার মুখ আর ঠ্যাং একই কথা, পাঠার কালি আর পলতার বড়া একই কথা। স্বামী ঘুটঘুটানন্দ বললেন, ওর কথা ছেড়ে দাও, ওর পাও যা, মুন্ডুও তাই। সে মুন্ডুতে কিচ্ছু নেই, স্রেফ কচি পটল আর শিঙি মাছের ঝোল। শিঙি মাছ আর পটলে বদনাম করলে আমার ভীষণ রাগ হয়। আমি চটে বললুম, থাকুক যে, তাতে তোমাদের কি? কিন্তু কথা হচ্ছে, রামগড় থেকে আমি ইটালিতে চলে এলুম কি করে? কখনই বা এলুম? টেনিদা, হাবুল সেন, ক্যাবলা এরাই বা সব গেল কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি নে। পাবেও না। গজেশ্বর মিটিমিটি হাসল। তারা সব হজম। হজম তার মানে? মানে পেটের মধ্যে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছ? আমার পেটের পিলিটা একেবারে গলা বরাবর হাই জাম্প মারল। সে কি কথা? আবার তিনজনে মিলে বিকট অট্টহাসি। সে হাসির সঙ্গে বিসুভিয়াসের চুড়োর উপর লকলকে আগুন লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো। আমি দুহাত কান চেপে ধরলুম। হাসি থামলে স্বামী ঘুটঘুটানন্দ বললেন, বাপু হে, আমাদের সঙ্গে চালাকি? পুঁটি মাছ হয়ে লড়াই করতে এসেছো হুলো বেড়ালের সঙ্গে, পাঁঠা হয়ে ল্যাং মারতে গেছো রয়্যাল বেঙ্গল টাইগারকে, যোগ বলে চারটেকে এখানে উড়িয়ে নিয়ে এসেছি। আর তারপরে শেঠজি বললেন, হাবুল কো রোস্ট পাকিয়েছি। গজেশ্বর বললে, তোমাদের লিডার টেনিদাকে কাটলেট বানিয়েছি। স্বামীজি বললেন, ওই ফরফরে ছোকরা ক্যাবলাকে ফ্রাই করেছি। শেঠজি বললেন, তারপর খেয়ে নিয়েছি। আমার ঝাঁটার মতন চুল ব্রহ্মতালুর ওপরে কাঠার মতন খাড়া হয়ে উঠল। বার কয়েক খাবি খেয়ে বললুম, স্বামীজি বললেন, এবার তোমার পালা। আর করতে হবে না, টের পাবে এখনই। স্বামীজি ডাকলেন, গজেশ্বর। গজেশ্বর হাত জোর করে বললে, জি মহারাজ। কড়াই চাপাও। বলতে বলতে দেখি কোত্থেকে একটা কড়াই তুলে ধরেছে গজেশ্বর। সে কি কড়াই! একটা নৌকোর মতো দেখতে। তার ভেতর শুধু আমি কেন, আমাদের চার মূর্তিকেই একসঙ্গে ঘন্ট বানিয়ে ফেলা যায়।
উনুনে কড়াই বসাও। গুটগুটানন্দ আবার হুকুম করলেন। গজেশ্বর তখনই সোজা গিয়ে উঠল বিশু ভিয়াসের চূড়োয়। তারপর ঠিক উনুনে যেমনই করে বসায় তেমনি করে কড়াইটা আগ্নেয়গিরির মুখের উপর চাপিয়ে দিলে। স্বামীজি বললেন, তেল আছে তো? গজেশ্বর বললে, জি মহারাজ। খাঁটি তেল? সে টুন্ডুরাম বললেন, আমার নিজের ঘানির তেল আছে মহারাজ, একদম খাঁটি, থোড়া সে भी ভেজাল नहीं। স্বামী গুটগুটানন্দের দাড়ি চুমড়ে বললেন, তবে ঠিক আছে, ভেজাল তেল খেয়ে ঠিক জুত হতো না, কেমন যেন অম্বল অম্বল হয়ে যায়। আমি আর থাকতে পারলুম না, হাউমাউ করে বললুম, খাঁটি তেল দিয়ে কি হবে? তোমাকে বাঁচবো। গজেশ্বর গারুয়ের জবাব এলো। স্বামীজি বললেন, তারপর গরম গরম মুড়ি দিয়ে। সে ডুন্ডুরাম বললেন, কুড়মুড় করে খাইয়ে নিব। পটল ডাগার প্যালারাম তাহলে গেল। চিরকালের মতন 12টা বেজে গেল তার। শিয়ালদার বাজারে আর কেউ তার জন্যে কচি পটল কিনবে না, শিঙি মাছও কিনবে না। এই তিনটে রাক্ষসের পেটে গিয়ে সে বিলকুল বেমালুম হজম হয়ে যাবে। তখন হঠাৎ আমার মনটা কেমন উদাস হয়ে গেল, কেমন স্বর্গীয় স্বর্গীয় মনের ভাব এসে দেখা দিলে। ব্যাপারটা কীরকম জানো? মনে করো তুমি অঙ্কের পরীক্ষা দিতে বসেছ, দেখলে একটা অঙ্কও তোমার দ্বারা হবে না, মানে তোমার মাথায় কিছু ঢুকছে না। তখন প্রথমটা খানিক দরদরিয়ে ঘাম বেরুলো, মাথাটা গরম হয়ে গেল, কানের ভেতর ঝিঝি পোকা ডাকতে লাগলো, আর নাকের ওপরে যেন ফড়িং এসে ফড়াং ফড়াং করে লাফাতে লাগলো। তারপর আস্তে আস্তে প্রাণে একটা গভীর শান্তির ভাব এসে গেল। বেশ মন দিয়ে তুমি খাতায় একটা নারকেল গাছ আঁকতে শুরু করে দিলে, তার পেছনে পাহাড়, তার উপর চাঁদ, অনেকগুলো পাখি উড়ছে, ইত্যাদি ইত্যাদি। মানে সব আশা ছেড়ে দিয়ে তুমি তখন আর্টিস্ট হয়ে উঠলে। এখানেও যখন দেখছি প্রাণের আশা আর নেই, তখন আমার ভারী গান পেলে। মনে হলো আশ মিটিয়ে একবার গান গেয়ে নি। বাড়িতে কখনো গাইতে পাইনে। মেজদা তার মোটা মোটা ডাক্তারি বই নিয়ে তাড়া করে আসে। চাটুজেদের রোয়াকে বসে 2-4 দিন গাইতে চেয়েছি, টেনিদা আবার চাঁদিতে চাটি বসিয়ে তখনই থামিয়ে দিয়েছে। এখানে একবার শেষ গান গেয়ে নেব। এর আগে কখনো গাইতে পাইনি, এরপরে তো আর কখনো সুযোগও পাবো না। বললুম, প্রভু, স্বামীজি। স্বামীজি বললেন, কি চাই বলো, কি হলে তুমি খুশি হও? তোমার বেসন দিয়ে ভাজবো না এমনি নুন হলুদ মাখিয়ে? আমি বললুম, যেভাবে খুশি ভাজুন, আমার কোনো আপত্তি নেই, কেবল একটা নিবেদন আছে, একটুখানি গান গাইতে চাই, মরবার আগে শেষ গান। গজেশ্বর গাঁ গাঁ করে বললেন, সেটা মন্দ হবে না প্রভু, খাওয়া দাওয়ার আগে একটু আধটু গান বাজনা হলে মন্দ হয় না। আফ্রিকার লোকেও মানুষ পুড়িয়ে খাওয়ার আগে বেশ নেচে নেয়। লাগাও হে ছোকরা। শেঠ ঢুন্ডুরাম বললেন, हा 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 प्रेम से एक ठो अच्छा गाना लगा दो। আমি চোখ বুজে গান ধরে দিলুম। একদা এক নেকড়ে বাঘের গলায় মস্ত একটা হাড় ফুটলো, বাঘ বিস্তর চেষ্টা করিল, হাড়টি বাহির না হইল। একদা এক নেকড়ে বাঘের গলায় মস্ত একটা হাড় ফুটলো, বাঘ বিস্তর চেষ্টা করিল, হাড়টি বাহির না হইল। শেঠজি বিরক্ত হয়ে বললেন, ই কি হচ্ছেন? ই তো কথা মালার গল্প আছেন। স্বামীজি বললেন, না হে, এতে বেশ ভাব আছে। আহা, কি সুর, কি পেঁচা মার্কা গলার আওয়াজ। গেয়ে যাও ছোকরা, গেয়ে যাও।
আমি তেমনি চোখ বুজে গেয়ে চললুম। তখন গলার ব্যথায় নেকড়ে বাঘের চোখ ফাটিয়ে জল আসিল, ভেউ ভেউ রবে কাঁদিতে কাঁদিতে সে এক সরসের কাছে। এই পর্যন্তই গিয়েছি, হঠাৎ ঝুমুর ঝুমুর করে ঘুঙরুর শব্দ কানে এলো। মনে হলো কেউ যেন নাচছে। চোখ মেলে যেই তাকিয়েছি, দেখি গজেশ্বর নাচছে। হ্যাঁ, গজেশ্বর ছাড়া আর কে? এর মধ্যে কখন একটা ঘাগরা পড়েছে, নাকে একটা নথ লাগিয়েছে, পায়ে ঘুঙরু বেঁধেছে, আর ঘুরে ঘুরে ময়ূরের মতো নাচছে। সে কি নাচ! রামায়ণের তারকা রাক্ষসী কখনো ঘাগরা পরে নেচেছিল কিনা জানি না, কিন্তু যদি নাচতো তাহলে যে সে গজেশ্বরের সঙ্গে পাল্লা দিতে পারতো না, এই আমি হলপ করে বলতে পারি। আমি হাঁ করে তাকিয়ে আছি, দেখি গজেশ্বর মিটমিট করে হাসলো। বলি, দেখছো কি? হ্যাঁ, অমন করে দেখছো কি? এসব নাচ নাচতে পারে তোমাদের উদয় শঙ্কর? ছো ছো, এই যে নাচছি এর নাম হচ্ছে আদত কথা কলি। স্বামীজি বললেন, মণিপুরীও বলা যায়। শেঠজি বললেন, হ হ, কত্থক ভি বলা যেতে পারে। আমি বললুম, তারকা নৃত্যও বলা যায়। গজেশ্বর বললেন, কি বললে? আমি তখনই সামনে নিয়ে বললাম, না না না, বিশেষ কিছু বলিনি। তোমাকে বলতেও হবে না। ঘাগরা ঘুরিয়ে আর এক পা নেচে গজেশ্বর বললে, কই, গান বন্ধ হলো যে? ধরো, গান ধরো, প্রাণ খুলে একবার নেচে নি। কিন্তু গান গাইব কি? গজেশ্বরের নাচ দেখে আমার গান টান তখন গলার ভেতরে হালুয়ার মতন তাল পাকিয়ে গেছে। গজেশ্বর বললে, ছো ছো, এই তোর মুরদ। তুমি ঘোড়ার ডিমের গান জানো? শোনো, আমি নেচে নেচে এখানে ক্লাসিক্যাল গান শোনাচ্ছি তোমায়। এই বলে গজেশ্বর গান জুড়ে দিলে। কালে তোমার খাবো, আর সেই সঙ্গে আবার সেই নাচ। তোমায় খাবো, তোমায় খাবো, তোমার মুন্ডুমালা কেড়ে নিয়ে মুড়ির ঘন্ট রেধে। সে কি নাচ! মনে হলো গোটা বিশু বিয়েস পাহাড়টায় গজেশ্বরের সঙ্গে ধেই ধেই করে নাচছে। স্বামীজি তালে তালে চোখ বুজে মাথা নাড়তে লাগলেন। শেঠজিও বললেন, কাইসা বড়িয়া নাচ, দিল একদম তার হয়ে গেল। ওদের তো দিল তর হচ্ছে, নাচে গানে একেবারে মশগুল। ঠিক সেই সময় আমার পালাজরের পিলের ভেতর থেকে কে যেন বললে, পটল ডাঙার প্যালারাম, এই তোমার সুযোগ, লাস্ট চান্স। যদি পালাতে চাও তাহলে ঠিক ইস্পার কি ওস্পার, শেষ চেষ্টাটা করি একবার। আমি উঠে পড়লুম, তারপরেই ছুট লাগালুম প্রাণপণে। কিন্তু বিশু বিয়াসে পাহাড়ের ওপর থেকে দৌড়ে পালানো কি এতই সোজা? 3 পা এগিয়ে যেতে না যেতেই পাথরের নুড়িতে হোঁচট খেয়ে উল্টে পড়লুম ধপাস করে। আর তক্ষুনি নাচ থেমে গেল গজেশ্বরের। আর পাহাড়ের মাথা থেকে হাত কুড়ির মতো লম্বা হয়ে উঠল গজেশ্বরের হাতটা। বললে, চালাকি, আমি নাচছি আর সেই ফাঁকে সরে পড়বার বুদ্ধি বোঝ এবার। বলি মস্ত একটা হাতি সুরের মতন হাত আমার গলাটাকে পাকড়ে ধরলো। আর শুনলি ঝুলোতে ঝুলোতে, জয় গুরু ঘুটঘুটানন্দ বলে আকাশ ফাটানো একটা হুঙ্কার ছাড়লো। তারপরে ছ্যাক ঝপাস
সেই প্রকন্ডাও কড়াইয়ে ফুটন্ত তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে নয়, একরাশ ঠান্ডা জলের ভেতর। আমি আকুপাকু করে উঠে বসলুম। তখন ভালো করে কিছু বুঝতে পারছি নে। চোখের সামনে ধোঁয়া দেওয়া হয়ে ভাসছে বিষুভিয়াস, গজেশ্বরের ঘাগরা আর সেই উদ্দাম নৃত্য, সেই বিরাট কড়াই, সেই ফুটন্ত তেলের রাস। সিদ্ধি ফিদ্দি কিছু খাইয়েছিল। ভরাট গলায় কে বলল। তাকিয়ে দেখি একজন পুলিশের দারোগা দাঁড়িয়ে গোফে তা দিচ্ছে, সঙ্গে 5-7 জন পুলিশ আর কোমরে দড়ি বাঁধা স্বামী ঘুটঘুটানন্দ, শেঠ ঢুন্ডুরাম আর মহাপ্রভু গজেশ্বর। টেনিদা আমার মাথায় জল ঢালছে, হাবুল হাওয়া করছে, আর ক্যাবলা বলছে, উঠে পড় প্যালা, উঠে পড়। থানায় গিয়ে খবর দিয়েছিলুম। পুলিশ এসে ওদের দল বল শুদ্ধ পাকড়াও করেছে। ঝন্টি পাহাড়ির বাংলোর নিচে বসে এরা নোট জাল করত। স্বামীজিদের লিডার শেঠজি নোটগুলো পাচার করত। সব ধরা পড়েছে এদের, জাল নোট ছাপার কল, সব কিছু। এদের মোটরের মধ্যে এই সমস্ত কিছু পাওয়া গেছে। বুঝলি রে বোকারাম, ঝন্টি পাহাড়ির বাংলোয় আর ভূতের ভয় রইল না। দারোগা হেসে বললেন, সাবাস ছোকরার দল, তোমরা বাহাদুর বটে, খুব ভালো কাজ করেছো। এই দলটাকে আমরা অনেক দিন ধরেই পাকড়াবার চেষ্টা করছিলাম, কিছুতেই হদিশ মিলছিল না। তোমাদের জন্যে আজ এরা ধরা পড়ল। সরকার থেকে এর জন্য মোটা টাকা পুরস্কার পাবে তোমরা। এরপরে আর কি বসে থাকা চলে? বসে থাকা চলে এক মুহূর্ত? আমি পটলডাঙ্গার প্যালারাম তক্ষণই লাফিয়ে উঠলুম, গলা ফাটিয়ে চেঁচিয়ে বললুম, পটলডাঙ্গা! টেনিদা, হাবুল সেন আর ক্যাবলা সমস্বরে সাড়া দিল, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে 4 মূর্তির উপন্যাস। যদি গল্প শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। আমরা 4 মূর্তি, পটল ডাঙ্গার সবাই জানে, বিখ্যাত 4